আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, কেমন আছো তোমরা? আমরা আজকে আমাদের ফিজিক্সের চ্যাপ্টার 4 কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সেকেন্ড ক্লাস যেটা আমাদের সেখান থেকে শুরু করতে যাচ্ছি। গত ক্লাস পর্যন্ত আমরা খুব সম্ভবত বিভব ও গতিশক্তির মধ্যে যে তুলনা হয়, পার্থক্য হয়, সেই সংক্রান্ত কিছু ছোটখাটো কথাবার্তা বলেছিলাম। তো যেখানে আমরা দেখলাম বিভব ও গতিশক্তির মধ্যে তুলনা কিভাবে হয়, কিভাবে করতে হয় সংক্রান্ত আমরা বেশ কিছু প্রবলেম সলভ করেছিলাম। তো আজকে আমরা সেটারই ধারাবাহিকতায় আমাদের বিভব ও গতিশক্তির মধ্যে তুলনা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে বিভিন্ন বোর্ড প্রশ্নগুলোতে প্রতি বছর বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ডাটাগুলোকে পরিবর্তন করে বিভিন্ন ভাবে এসে থাকে। তো প্রশ্নটা হচ্ছে আমাদের, আমরা সবাই দেখতে পাচ্ছি, সবাই একটু নোট করে নেন প্রশ্নটা। অবশ্যই ক্লাসে খুবই কনসার্ন থাকার চেষ্টা করবেন, নোটগুলো অবশ্যই অবশ্যই করতে হবে, নোটের কোনো বিকল্প নাই। একটি বস্তুকে 100 মিটার উপর থেকে ছেড়ে দিলে কোথায় এর বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে, এ সংক্রান্ত একটা প্রবলেম আমরা গত ক্লাসেই করেছিলাম, তাই না? আমরা গত ক্লাসে করেছিলাম। দেখেন তো, কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। তাহলে কোন উচ্চতা, এই টাইপেরই তো প্রশ্নগুলো আসতেছে। এখানে স্পেসিফিক আমাকে বলে দিয়েছে 1/4 হবে, কিন্তু এই প্রবলেমের মধ্যে একটা কন্ডিশন আপনাকে সিলেক্ট করতে হবে, দেন এই কন্ডিশনের অনুপাতে কত গুণ হবে এটা আপনাকে অবজার্ভ করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, প্রশ্নটা একটু ভালো করে দেখেন। একটা বস্তুকে 100 মিটার উপর থেকে ছেড়ে দিলে, তাহলে 100 মিটার উপর থেকে ছেড়ে দেয়া মানে এইচ এর উচ্চতাটা কত? আমাদের উচ্চতা কত এখানে বলেন তো? 100 মিটার। তাহলে এইটা আমাদের হচ্ছে এইচ এর ভ্যালু, তাই না? এটা আমাদের এইচ এর ভ্যালু। সবাই কি বুঝতে পারতেছেন? ওকে। তারপরে বলছে উপর থেকে ছেড়ে দিলে। আচ্ছা ভাই বলেন তো, বস্তুটাকে ছেড়ে দিলে কিসের কনসেপ্ট হয়? পরন্ত বস্তু না? তো আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায় পড়ে আসছিলাম পরন্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। এই ফর্মুলাটা আমরা সবাই পারি না? তাহলে এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা আমরা কি পারি না এই টাইপের ম্যাথগুলোকে সমাধান করতে? তাহলে পরন্ত বস্তুর জন্য আপনি জানেন, আমি ব্যাখ্যা দিচ্ছি না, কন্ডিশন গুলো দেখাচ্ছি না, জাস্ট আমরা বুঝি, কারণ আমরা আগে তো দেখেছি। আমরা বুঝি যে কোথায় এর বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে, মানে যে জায়গাটাতে মিলিত হবে সেই জায়গাটা হচ্ছে আমাদের কি কন্ডিশন। ওই কন্ডিশন বা ওই অবস্থাটাই আমাদের কি করতে হবে স্যার? নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি h পরিমাণ উচ্চতা দেয়া আছে, তাহলে h এর অর্ধেক x পরিমাণ উচ্চতাতে বা h/2 পরিমাণ উচ্চতাতে কি হচ্ছে? এটা মিলিত হচ্ছে, মিলিত হয়ে গতিশক্তির n গুণ হচ্ছে। তাহলে আমরা পরন্ত বস্তুর সূত্র জানি, v স্কয়ার ইজ ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। আচ্ছা স্যার আমাকে বলেন তো, এই কনসেপ্টের মধ্যে আমার v এর ভ্যালুটা কত একটু সবাই বলেন তো আমাকে। এই কনসেপ্টের মধ্যে v এর ভ্যালুটা কত এটা কি আমি জানি? আপনার বের করতে হবে কি? আবার জিরো বলেন কেন? কোথায় এর বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে, তাহলে v এর ভ্যালুটা আমাকে আলটিমেটলি বের করে নিতে হবে। ইউ স্কয়ার এর ভ্যালু কত আমি দেখি তো, বলেন তো ইউ স্কয়ার এর ভ্যালু কত? তাহলে আমরা এখানে বলতে পারি v স্কয়ার ইজ ইকুয়াল 0 প্লাস 2 ইনটু g ইনটু h এর ভ্যালুটা কত স্যার বলেন তো? আচ্ছা এই 100টা যে বলছেন আপনারা, এটা কি বুঝে শুনে বলছেন বলেন তো স্যার? 2 ইনটু 9.8 ইনটু এই যে h এর ভ্যালুটা 100 বললেন, এটা কি বুঝে শুনে বলছেন? আমরা একটু আগে একটা কথা বললাম না, যে এটা হচ্ছে আমাদের একটা কি কন্ডিশন। কিরকম কন্ডিশন? যে এটা হচ্ছে আমার ভূমি, এই ভূমি থেকে এইচ পরিমাণ উচ্চতা হচ্ছে আমার এইটা, এইটা হচ্ছে আমার এইচ এর ভ্যালু, এই এইচটা হচ্ছে কত আমার? 100, তাই না? তাহলে এটা হচ্ছে আমার 100 মিটার উচ্চতা বা 100 মিটার উপর। এখান থেকে বস্তুটা কি করবে? পড়বে। কোন দিকে পড়বে? নিচের দিকে পড়বে। কিন্তু তাহলে কি 100 মিটারে গিয়ে কি মিলিত হবে? না। তাহলে কোথায় মিলিত হবে সেটাই তো বের করতে হবে। তো কোন জায়গায় মিলিত হবে? তো আমি ধরে নিলাম এইখান থেকে এই পর্যন্ত আমার কি এক্স মিটার উচ্চতা। তো এই এক্স মিটার উচ্চতাটা কি বলেন তো? একটা কন্ডিশন না? এই কন্ডিশনে মিলিত হবে। তো 1/4 যদি থাকে প্রশ্নের মধ্যে এন এর জায়গাতে, আপনি কি বলতে পারবেন এটাকে বলেন তো? কন্ডিশন কি আপনার 1/4। যদি বলে 1/3, তাহলে কন্ডিশন কি 1/3। এখানে কন্ডিশনটা কি? কন্ডিশনটাকে বের করতে হবে, তাই না? তাহলে আমাকে বলেন তো, এটা যদি হয় এতটুকু এক্স পরিমাণ উচ্চতা, এতটুকু যদি হয় এইচ মিটার উচ্চতা, তাহলে এতটুকু কি পরিমাণ উচ্চতা? এইচ মাইনাস এক্স পরিমাণ উচ্চতা। তাহলে আমার এইচ এর ভ্যালু কত হবে? এইচ মাইনাস এক্স হবে। কি হবে? এইচ মাইনাস এক্স হবে। সবাই কি বুঝতে পারছেন? ভ্যালুগুলো চট করে একটু উঠিয়ে ফেলেন তো দেখি, ভ্যালুগুলো উঠিয়ে ফেলে আমাকে বলেন কত হয়। এটা হচ্ছে একটা স্পেশাল কেস। কি? আচ্ছা দেখেন, আমরা একটা স্পেশাল কেস আগে একটু দেখি। এখানে তো গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে জিজ্ঞাসা করছে। গত ক্লাসে আমরা আরো একটা ব্যাপার আলোচনা করেছিলাম, সেটা কি ছিল? যদি গতিশক্তি আর বিভব শক্তি কি হয়, ইকুয়াল হয়, তখন আমরা n এর ভ্যালুটা কত পাবো? 1 পাবো। গতিশক্তি আর বিভব শক্তি সমান হলে, তাহলে কন্ডিশনটা কি বলেন তো স্যার? গতিশক্তি আর বিভব শক্তি যদি কি হয়, ইপি ইজ ইকুয়াল যদি হয় ইকে,
ইপি আর ইকে যদি সমান হয় তখন আমার এন এর ভ্যালুটা কত ধরবো? আমরা এন এর ভ্যালুটা 1 ধরবো। এটা হচ্ছে একটা কন্ডিশন। সমান ধরে করে ফেলছেন? আচ্ছা, সমান ধরে করে ফেলছেন। আচ্ছা, আমাকে বলেন তো ইপেটা মানে কে এন গুণ হবে বলেন তো? বিভব শক্তি গতি শক্তির এন গুণ হবে না? ইপি ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি? এন ইনটু এ কে না, এন ইনটু গতি শক্তি না? সেখান থেকে সমীকরণ সলভ করা আমি শিখিয়েছিলাম না গত ক্লাসে? হ্যাঁ, তাহলে n ইকুয়াল টু 1 আসে না? তাহলে এখন এই যে কন্ডিশনটা কোথায় ধরেছিলাম আমরা বলেন তো? কন্ডিশনটা কোথায়? মাঝামাঝি পর্যায়ে না? 100 চাইতে অর্ধেক 50, 100 চাইতে অর্ধেক 50, h এর অর্ধেক কত? h/2। তাহলে কন্ডিশনটা হচ্ছে h/2 একটা জায়গাতে গিয়ে n পর্যায়ে মিলিত হবে। এটা রিটেনে আসলে আমার কিভাবে দেখাইতে হবে? গত ক্লাসে যেভাবে দেখিয়েছিলাম। কিরকম? ইপি ইজ ইকুয়াল এন ইনটু ইকে, ওইখান থেকে সমীকরণ বের করব। সমীকরণ বের করে আমরা এক্স এর ভ্যালুটাকে নির্ণয় করব, তাই না? সবাই করেছেন এক্স এর ভ্যালু, দেখা যাচ্ছে কম বেশি করে অনেকে এক্স এর ভ্যালু বের করেছেন। তাহলে এক্স এর ভ্যালুটা যদি আমার রিটেনে আসলে এটা, কিন্তু যদি এমসিকিউ তে আসে আমার এন এর জায়গায় তো ভ্যালু থাকবে একটা, সবসময় তো এন গুণ থাকবে না, একটা ভ্যালু থাকবে না? সেই ভ্যালুটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি বলেন তো? এন এর জায়গায় ওই ভ্যালুটা বসাইতে হবে। তাহলে এই ফরম্যাটটা কি হবে বলেন? ফরম্যাটটা তো লাগবে আগে, সেটা কি বলেন তো আমাকে? x ইজ ইকুয়াল n ইনটু h। আমরা কি পেয়েছিলাম? একটা ফর্মুলা অ্যাড করেছিলাম না গত ক্লাসে? ফর্মুলাটা কি ছিল বলেন তো আমাকে? গত ক্লাসে যে ফর্মুলাটা করেছিলাম সেটা কি ছিল বলেন? একটা ফর্মুলা বের করেছিলাম না আমরা দুটো সমীকরণকে সমাধান করে? x ইজ ইকুয়াল n ইনটু h ডিভাইডেড বাই n প্লাস 1। এটাই কি আসছে না আমাদের? তাহলে এটাই তো হচ্ছে আমাদের সেই ফর্মুলা, এটাই তো এটার সলিউশন। তাহলে আমরা কি পারবো বলেন তো? কি লিখবো আমরা? x ইজ ইকুয়াল, বলেন চট করে বলেন সবাই, nh ডিভাইডেড বাই n প্লাস 1। এই ফরম্যাটটাকে আমরা কি করব? আমাদের ইউজ করব। এই ফরম্যাটটাকে আমরা কি করব? ইউজ করব। কেন ইউজ করব বলেন তো? ওই যে কত গুণ কত জায়গায় কোন উচ্চতাতে কোন মানের জন্য বিভব শক্তি গতি শক্তি কত গুণ হবে, এটার জন্য আপনি এন এর ভ্যালুগুলো বসায় দেখেন, সেম সেম মান পাবেন। এন এর ভ্যালুগুলো বসায় দেখেন, আপনাকে যদি আমি 2 গুণ বলি আপনি এন এর ঘরে কত বসাবেন? 2 বসাবেন। আপনাকে যদি 3 গুণ বলি আপনি এন এর ঘরে কত বসাবেন? 3 বসাবেন। তাহলে এটার প্রমাণটা কিন্তু আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম না? সো সবাই এটা করবেন, ঠিক আছে? চলেন এরপরে আমরা এটাই এখন ছিল, তাই না? এটাই এখন পড়লাম আমরা। ওকে, দেখেন শক্তির সংরক্ষণশীলতা নীতি, এটা পড়ার আগে আমরা গত ক্লাসে আরো 2টা ব্যাপার নিয়ে একটু ছোটখাটো কথাবার্তা বলছিলাম। সেটা কি? কারণ আমরা একটু আগে কি পড়ছিলাম বলেন তো? বিভব শক্তি গতি শক্তির মধ্যে পার্থক্য তুলনা করেছিলাম। তাহলে বিভব শক্তি আর গতি শক্তিকে সমন্বয় করে আরো একটা জিনিস তৈরি হয়, আরো একটা শক্তি তৈরি হয়। সেই শক্তিটাকে কি বলা হয় বলেন তো? যান্ত্রিক শক্তি বলা হয়। কি বলা হয়? যান্ত্রিক শক্তি বলা হয়। তাহলে আমরা বলেন তো যান্ত্রিক শক্তি কিভাবে পাবো? বিভব শক্তি এবং গতি শক্তির সমন্বয়ে আমরা কি পাবো? যান্ত্রিক শক্তি পাবো। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, এটাও গত ক্লাসে আলোচনা করেছিলাম, আপনাদের জন্য আজকের ক্লাসে র্যাপিড ফায়ার 1। সেটা হচ্ছে বলেন তো যান্ত্রিক শক্তি কখন পাওয়া যাবে? ঘর্ষণ আর বাধা না থাকলে। ঘর্ষণ আর বাধা না থাকলে গতিশক্তি এবং বিভব শক্তির সমন্বয়ে যান্ত্রিক শক্তি পাওয়া যায়। আর যান্ত্রিক শক্তি পাওয়া গেলে কি পাওয়া যায়? বিভব শক্তি গতি শক্তি দুইটাই পাওয়া যায়। কথা কি বুঝছেন আপনারা? আর কখন থাকে না যান্ত্রিক শক্তি একটু বলেন তো? তাহলে ঘর্ষণ আর বাধা যদি উপস্থিত থাকে, চট করে লিখে ফেলেন, ঘর্ষণ এবং বাধা যদি উপস্থিত থাকে, 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 তাহলে কি হবে? যদি উপস্থিত থাকে তাহলে কি হবে? যদি উপস্থিত থাকে তাহলে যান্ত্রিক শক্তি থাকবে না। তাহলে কি হবে? কেসটা কি হবে? যান্ত্রিক শক্তি থাকবে না। মনে রাখতে পারবেন সবাই এটা? ওকে, মশা একটু বেশি ঝামেলা করতেছে। যান্ত্রিক শক্তি থাকবে না। নাহিদা আমাকে বলেন তো যে কখন যান্ত্রিক শক্তিটা সংরক্ষিত থাকবে? বলেন। ভেরি গুড। যান্ত্রিক শক্তি থাকা মানেই হচ্ছে যান্ত্রিক শক্তিটা সংরক্ষিত থাকা। সবাই কি বুঝতে পারছেন এটা? তাহলে এইটা কিন্তু কখনোই ভুল করা যাবে না। অনেকে ভাবতে পারে আচ্ছা স্যার তো বলছে যে গতিশক্তি আর বিভব শক্তির সমন্বয়ে যান্ত্রিক শক্তি হয়, কিন্তু স্যার তো বলে না এই যান্ত্রিক শক্তি সংরক্ষণ থাকে কখন? ঘর্ষণ বাধা যদি না থাকে তাহলে যান্ত্রিক শক্তি থাকে, আর তা থাকা মানে কি বলেন তো? সংরক্ষিত থাকতেছে। এখন এটার অ্যানাদার একটা কেস হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তি থাকলে তো যান্ত্রিক শক্তি পাওয়া যাবেই,
কিন্তু সেই যান্ত্রিক শক্তিটা সংরক্ষিত থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করতেছে কার উপরে বলেন তো? ঘর্ষণ এবং বাধার উপরে। কার উপরে? ঘর্ষণ এবং বাধার উপরে। তাহলে ঘর্ষণ এবং বাধা যদি উপস্থিত থাকে তাহলে যান্ত্রিক শক্তি থাকবে না, আর যদি ঘর্ষণ এবং বাধা না থাকে তাহলে কি হবে? যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে। এখন আমরা আরো একটা কেস দেখেছিলাম। কি দেখেছিলাম? আরো একটা কেস দেখেছিলাম। সেই কেসটা কি ছিল বলেন তো? সর্বাবস্থাতে কি থাকে বলেন তো? শক্তি কি থাকে বলেন তো? সংরক্ষিত থাকে। সর্বাবস্থায় কি থাকে? শক্তি অলওয়েজ সংরক্ষিত থাকে। তাহলে শক্তিটা অলওয়েজ সংরক্ষিত থাকার মানেটা কি বলেন তো? শক্তির কোনো সৃষ্টি বা শেষ নেই এবং কি আছে? শক্তির রূপান্তর আছে। তাহলে আমরা এটাও কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম। সবাই নোট করেছেন? আলাদা একটা কি কেস করলাম আমরা এখানে? কয়টা কেস নিয়ে আলোচনা করলাম বলেন তো? দুইটা কেস নিয়ে আলোচনা করলাম। প্রথম কেসটা ছিল কি স্যার? প্রথম কেসটা ছিল গতিশক্তি এবং বিভব শক্তির সমন্বয়ে যান্ত্রিক শক্তি থাকে। আর যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে কার মাধ্যমে? ঘর্ষণ এবং বাধা না থাকার মাধ্যমে। কিন্তু যদি ঘর্ষণ আর বাধা থেকে যায় তাহলে সেখানে যান্ত্রিক শক্তিটা সংরক্ষিত থাকবে না। কিন্তু কেস নাম্বার 2 তে আমরা জানলাম শক্তিটা কিন্তু অলওয়েজ কি থাকে? সংরক্ষিত থাকে। তাহলে শক্তিটা সংরক্ষিত থাকবে, এটা সবসময়ই থাকে। তার মানে কি? শক্তির কি নাই? ধ্বংস বা সৃষ্টি নাই। ধ্বংস বা সৃষ্টি নাই। কিন্তু শক্তির একটা কি আছে? রূপান্তর আছে। শক্তির রূপান্তর আছে। আমরা গত ক্লাসে লিখিয়েছিলাম এটা, তাই না? শক্তির রূপান্তর আছে। তাহলে আমাকে বলেন তো, যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে। যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে কখন? যখন ঘর্ষণ এবং বাধা থাকবে না। তার মানে কি? আবার যান্ত্রিক শক্তিটা পাচ্ছিও আমরা কার মাধ্যমে? গতিশক্তি আর বিভব শক্তির মাধ্যমে। তাহলে কি আমরা বলতে পারি না যে E1 আর E2 কি হবে বলেন তো? আমি যদি বলি E1 আর E2 টা সমান, E1 আর E2 টা সমান, তাহলে ফর্মুলাটা কি দাঁড়ায় আমাকে একটু বলেন তো স্যার? বলেন তো। বিভব শক্তি এবং গতিশক্তি দুইটাই সমান, এটা বললাম আমি। একটা কেস দিলাম, আরো একটা স্পেশাল কেস, যে E1 গতিশক্তি একটা শক্তি এবং দ্বিতীয় শক্তি যেটা, দুইটা শক্তি কি আছে? দুইটা শক্তি সমান ভাবে আছে। তারা কি সমান? তো তাদের কেসটা কি হবে বলেন তো? প্রথম পার্টের জন্য আমরা কি পাবো বলেন তো? গতিশক্তিও পাবো, গতিশক্তিও পাবো, বিভব শক্তিও পাবো। পরের কেসের জন্য কি পাবো আমরা? গতিশক্তিও পাবো, বিভব শক্তিও পাবো। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? সত্যি করে বলেন তো। আছে? তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলেন তো? হ্যাঁ, তাহলে কি EP1 প্লাস EK1 ইজ ইকুয়াল EP2 প্লাস EK2। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই ফর্মুলা গুলো আমরা কখন ইউজ করব? যখন দুইটার ভ্যালু কি থাকে? সমান সমান, সেম সেম, এক কালার থাকে। ওকে, চলেন। ওকে, শক্তির সংরক্ষণশীলতা নীতি। আচ্ছা, এটা একটা বোর্ড প্রশ্ন, 2024 সালে আসছে দিনাজপুর বোর্ডে। আমাদেরকে কি বলেছে এখানে বলেন তো? এই বস্তুকে যে সময়, ও আচ্ছা এই বস্তু, তাহলে তো এখানে একটা বস্তু থাকা দরকার ছিল, একটা চিত্র থাকা দরকার ছিল অবশ্যই। চিত্রটা তো নাই। আপনাদের কারো কাছে কি বোর্ড প্রশ্ন আছে? ওকে, চলেন আমরা এটা দেখে আমরা প্রশ্ন পড়ে এটা মেজারমেন্ট করার চেষ্টা করি। আমরা প্রশ্নটা পড়ে চিত্রটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। কি বলছে? যে এই বস্তুকে যে সময়ে পড়তে দেয়া হলো, তার মানে এই বস্তুটা পড়ন্ত হবে। আমরা ধরেই নিচ্ছি এই বস্তুটা কি হবে? পড়ন্ত হবে। তাহলে এটা হচ্ছে এই বস্তু, আমরা ধরে নিলাম। তারপরে কি বলছে? যে বি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো ওই সময়ে, তার মানে বি বস্তুটা কই থাকবে ভাই? নিচে থাকবে। তাহলে বি বস্তুটা কই? নিক্ষিপ্ত বস্তু হিসেবে নিচে থাকবে। আচ্ছা, তারপরে কি বলছে? কোন এক সময়ে তারপর তারা পরস্পরকে অতিক্রম করবে। কোন এক সময় তারা কি করবে? পরস্পরকে অতিক্রম করবে। অর্ধ উচ্চতায় এই বস্তুর বেগ নির্ণয় করো। আচ্ছা, এখানে আরো কিছু ডাটা মিসিং আছে। হ্যাঁ, ডাটাগুলো কিছু মিসিং আছে। আমাকে ডাটাগুলো বলো তো, বইটা দেখে একটু আমাকে একটু ডাটাগুলো বলো। দিনাজপুর বোর্ড 2024 এটা, হ্যাঁ, একটু বের করো। পেয়েছো? বলো তো একটু, ডাটাগুলো বলো। মোট উচ্চতা কত? তাহলে এ থেকে বি পয়েন্ট কত? 120 মিটার। আর কি কি আছে বলো? 0.2 কেজি। ওকে, এ বস্তুর ভর হচ্ছে 0.2 কেজি। বি বস্তুর ভর কত? 1.913 কেজি। এটা হচ্ছে কার? বি বস্তুর জন্য। আর কি দেওয়া আছে? একটা বেগ দেওয়া নাই, নিক্ষেপ করলো যে, বেগটা কত?
30 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটা বেগ আছে না, সেটা কি আছে? না। ওকে ওকে, তাহলে আমার কি করতে হবে বলেন তো? অর্ধ উচ্চতা এই বস্তুর বেগটা নির্ণয় করতে হবে। চিত্র এটাই। আচ্ছা, এই চিত্রটা এখানে মিসিং হয়ে গেছে। এই চিত্রটাই দেখেন তো, বুঝতেছেন কিনা এখন আপনারা? আমরা কিন্তু সংরক্ষণশীলতা নীতি পড়ে আসলাম মাত্রই। যান্ত্রিক শক্তি কখন থাকে? গতিশক্তি আর বিভব শক্তি যখন থাকে। যান্ত্রিক শক্তি সংরক্ষণ থাকে কখন? যখন ঘর্ষণের বাধা না থাকে। দেখেন তো, ভালো করে পড়েন তো। অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিলাম আমাদের এই কেসটা হচ্ছে 100 মিটারের অর্ধেক কত? এটা কি 100 মিটার ছিল না? 120 ছিল, সরি। তাহলে 60 মিটার। এই পয়েন্টে আমাদের কি হবে? তারা একে অপরকে অতিক্রম করবে। অতিক্রম করার সময়টাতে আমাকে কি করছে? এই বস্তুর বেগটা নির্ণয় করতে বলছে। স্যার, এই বস্তুটা কি হিসেবে আছে বলেন তো আমাকে? যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে কি থাকবে না? আপনাদের জন্য প্রশ্ন, বলেন। এই বস্তুটাতে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে কি থাকবে না? কেন থাকবে বলেন তো? কোনো ঘর্ষণ বা বাধা আছে না। বস্তুটা কি হচ্ছে? নিচে পড়ছে। নিচে পড়ার ক্ষেত্রে কোনো ঘর্ষণ, কোনো বাধার কথা লেখা আছে? যদি থাকতো তাহলে প্রশ্নের মধ্যে কিন্তু ঘর্ষণ গুণাঙ্ক, এই দ্বার বাধা, এই দ্বার অভিকর্ষ ত্বরণ, এরকম কোনো টার্ম ইউজ করতো তারা? করেছে? করে নাই। তার মানে আমরা ধরে নিতে পারি, আমরা অবজার্ভ করতে পারি, এই বস্তুটা হচ্ছে একটা যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকা বস্তু। তাহলে আমাকে বলেন তো, একটু আগে একটা ফরম্যাট পড়ে আসছিলাম, সেই ফরম্যাটটা কি ছিল? E1 আর E2 টা কি হবে? তাহলে সমান হবে। তাহলে EA1 তার জন্য, এ বস্তুর জন্য, তাহলে EA1 ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি? EA2। এখন সূত্রটা বসাই দিয়ে সবাই করে ফেলেন তো, দেখি দেখি করতে পারেন কিনা। 30 সেকেন্ড, 40 সেকেন্ড সময়, দ্রুত করেন সবাই। একটু আরেকটা ব্যাপার আছে, আমরা E1 থেকে কি কি পাবো বলেন তো? EK প্লাস EK পাবো। আবার E2 থেকে কি পাবো? সেম সেম এক জিনিস পাবো। কিন্তু যখন 1 এর ক্ষেত্রে প্রযোজ্য হইলো, তখন কি আমাদের গতিশক্তি আছে? হ্যাঁ, এই যেটার ক্ষেত্রে কোন গতিশক্তি আছে। এটার মানে আমরা কি পাবো বলেন তো? ই কে প্লাস কি পাবো? ইপি পাবো। ইজ ইকুয়াল, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটাও কি বলেন তো? ই কে 2 প্লাস ইপি 2। এখন আমাকে বলেন তো, যখন বস্তুটা এইভাবে করে আছে, বস্তুটা পূর্বে কোন গতিশক্তি আছে? গতিশক্তি নাই। তাহলে এটার মান কত হবে বলেন তো? 0 হবে। বাকিটুকু করে ফেলেন। যতগুলো প্রবলেম ছিল, ডাউট ছিল, দেখিয়ে দিলাম। বাকিটুকু করে ফেলেন। ইপি মানে কি জানি আমরা? এমজিএইচ জানি। তাহলে লিখে ফেলেন, ইপি মানে এমজিএইচ ইজ ইকুয়াল পরেরটা সামথিং। লিখে ফেলেন সবাই। এর সূত্র কি জানি আমরা? হাফ এমভি স্কয়ার। লিখে ফেলেন। আর ইপির জন্য আবারও আসবে কি? এমজিএইচ। প্রথম পর্বের জন্য, প্রথম পার্টের জন্য বলেন তো এইচ এর মান কত আসবে? 120। আর দ্বিতীয় কেসে এইচ এর মান কত আসবে? এই কত আসবে দ্বিতীয় কেসের জন্য? এই যে দ্বিতীয় কেসের জন্য দেখেন, এখানে আমার এমজিএইচ, এম হচ্ছে এর, জি এর মান কত বলেন তো? জি এর মান কত? আমি সরাসরি জি লিখতে পারি, আমরা তো এটা জানি। জি ইনটু এইচ এর মান কত? 120। 120 সমান সমান ইক এর মান কত আমাকে বলেন? ফর্মুলাটা কি? হাফ ইনটু এমভি স্কয়ার, তাই না? হাফ ইনটু এমভি স্কয়ার। কোন বস্তুর জন্য এম বলেন তো? হাফ ইনটু এ বস্তুর জন্য ভি স্কয়ার প্লাস হচ্ছে এমজিএইচ। ইপির ভ্যালু কত? এমজিএইচ। এম মানে কত বলেন তো? কোন বস্তুর জন্য এম নিব আমরা? এ বস্তুর জন্য। তো আমরা কি লিখতে পারি? এম অফ এ, এ বস্তুর এম, ইনটু হচ্ছে জি, ইনটু হচ্ছে কি? জি। এবার আমাকে বলেন, কেস নাম্বার 2 তে উপরের দিকে নিক্ষেপ করা হলো, কোন এক সময় তারা পরস্পরকে অতিক্রম করে, কোন এক সময় তারা পরস্পরকে অতিক্রম করে, তাহলে বস্তুটা কি উপরে থাকতে অতিক্রম করতে পারবে? না। একই সময়ে নিক্ষেপ করলাম, একই সময়ে পড়লো, তার মানে তারা যখন একে অপরকে অতিক্রম করবে, তাদের জায়গাটা হবে কি? তার অর্ধেক। তাহলে 120 মিটারের অর্ধেক কত? 60। তাহলে এটার ক্ষেত্রে এইচ এর ভ্যালু কত আসতেছে? 60। বলেন কেন এমভি হবে? আমাদের তো বলেই দিয়েছে এ বস্তুর বেগ নির্ণয় করো। এ বস্তুরই দুইটা কেস, যান্ত্রিক শক্তি সংরক্ষণশীল, মানে যান্ত্রিক শক্তিটা সংরক্ষণশীল আছে বা কি আছে? সংরক্ষিত আছে। সেক্ষেত্রে কেসটা কি দাঁড়াচ্ছে? E1 প্রথম কেস এবং দ্বিতীয় কেস কি হয়? ইকুইভ্যালেন্ট হয়। কি হয়? সমান হয়। দেখবো, সবাই শেষ করুক, তারপর চেক করবো। হ্যাঁ, চলেন আমরা করি। বলেন তো এখান থেকে কি লেখা যায়? বাকি থাকে কারা? জি ইন্টু 120 না? তাহলে জি ইন্টু 120 ইজ ইকুয়াল, ওই পাশ থেকে কাদেরকে লেখা যায় একটু বলেন তো? হাফ ভি স্কয়ার না? 1/2 ভি স্কয়ার প্লাস কাকে লিখবো একটু বলেন তো আমাকে? জি ইন্টু 60 কি থাকে? জি ইন্টু 60 থাকে। বুঝতে পেরেছেন? তাহলে পরেরটা কি হবে বলেন তো আমাকে? তাহলে পরের লাইনটা কি হবে? পরের লাইনটা কি হবে স্যার বলেন তো? জি ইন্টু 120 কে আমরা কি লিখতে পারি? এই পাশ থেকে কনভার্ট করে নিয়ে আসতে পারি জি ইন্টু 60 কে, পারি না? পক্ষান্তর করতে পারি?
তাহলে জি ইন্টু 60, তাহলে জি ইন্টু 60 ইজ ইকুয়াল আমরা কি পাবো আমাকে বলেন তো একটু, হাফ বি স্কয়ার থাকে না শুধুমাত্র, 2 দ্বারা ভাগ করলে 120 কে, তাহলে হাফ ভি স্কয়ার থাকে, বুঝছেন? তাহলে আমরা এখান থেকে বের করতে হবে কার মানটাকে স্যার বলেন তো, এখন করতে পারবেন না বাকিটুকু, বাকিটুকু পারবেন করতে? দ্রুত করেন, 20 সেকেন্ড সময় দিলাম, হাড্ডি গুড্ডি ভাঙা ফেলবো একদম পিটুনি দিয়া। এত সময় লাগতেছে কেন? বের করতে হবে কার মানটা, বি এর মানটা। তাহলে ভি ইজ ইকুয়াল রুট ওভার অফ, বলো যে কয়টা আছে এখানে বলো, 2g ইন্টু 60 সমান সমান কত হয় ক্যালকুলেশন করে বসায় দাও, 2g ইন্টু 60 এর মান বসায় দাও, 2 ইন্টু 9.8 ইন্টু 60 শেষ, ঠিক আছে? যেটা হয় এটাই অ্যান্সার হয়েছে। কত আসছে? 30, কত আসছে? ওকে, কারো কি কোনো প্রবলেম আছে এটাতে? তাহলে এই শক্তির সংরক্ষণশীলতা নীতি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে, যদি না পারেন তাহলে আপনাদেরকে কি করা উচিত? পিটুনি দেওয়া উচিত, শুধু পিটুনি না একেবারে। ওকে, পরস্পরকে অতিক্রম করার সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা, ওই যে আগের কেসটাই, হ্যাঁ দেখেন তো এইটার জন্য ওই যে বলছে না পরস্পরকে তারা অতিক্রম করে, তাহলে অতিক্রম করার সময় তাদের শক্তিটা কি সমান হবে কিনা এটা বের করতে হবে। তাহলে আমরা কি করব বলেন তো, এখানে তাহলে কয়টা কেস নিয়ে কাজ করতে হবে স্যার বলেন তো? আমি হিন্টস দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা আপনারা নিজেরা করবেন, ডু ইট ইয়োরসেলফ, ঠিক আছে? ডু ইট ইয়োরসেলফ, ডু ইট ইয়োরসেলফ, ডু ইট ইয়োরসেলফ। আমি হিন্টস দিয়ে দিচ্ছি, দেখেন তো পরন্ত বস্তু পড়বে, নিক্ষিপ্ত বস্তু নিক্ষিপ্ত হবে, তারপরে তারা একটা সময় এসে মিলিত হবে, তাহলে কেস কয়টা? দুইটা। সূত্র কয়টা? দুইটা। সমীকরণ কয়টা? দুইটা। ওই সমীকরণ থেকে কি সলভ করতে হবে বলেন তো? কিসের ভ্যালুটা বের করতে হবে? প্রথমত কি কোন স্থানে মিলিত হবে সেটা বের করতে হবে, দুইটা সমীকরণ থেকে এক্স এর ভ্যালুটাকে বের করবেন, এক্স এর ভ্যালুটাকে বের করে কি করবেন? শক্তি নির্ণয় করবেন, ব্যাস। না পারলে তো আছি, পারবেন না ইনশাআল্লাহ। আগের কেসটা বুঝে থাকলে এই কেসটা আপনার জন্য কি একদমই ইজি পিজি, ইজি পিজি। লেখচিত্রে মুক্তভাবে পরন্ত বস্তুর ভর 2 কেজি, পিবিন্দুর ভূমি বা পিবিন্দুর মান ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি নির্দেশ করে, বস্তুটির ভূমি স্পর্শের মুহূর্তে বেগ নির্ণয় করো। আচ্ছা এখানে ভূমিটা নাই, ভূমিটা হবে এই যে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে এখানে একটা বস্তু থাকবে, হ্যাঁ এখানে কি একটা বস্তু অবশ্যই থাকবে। অনেক কিছু মিসিং হয়ে যাচ্ছে ডাটাগুলো আসলে স্লাইড বসানোর সময়, হ্যাঁ পোর্সালিনকে পিটুনি দিতে হবে বুঝছি তোমাদের মতন, ওরা ও ফাঁকিবাজি শুরু করছে। এনিওয়ে চলো কি বলছে আবার একটু ভালো করে দেখো, লেখচিত্রে মুক্তভাবে পরন্ত বস্তু, এই বস্তুটা কি কোনো বাধা, মুক্তভাবে মানে কি মুক্তভাবে পড়তেছে মানে কি সে ফ্রি আছে না, তার কি ফ্রিডম আছে না, তার স্বাধীনতা আছে না, তার স্বাধীনতা থাকা মানে কি তার কোনো বাধা আছে, তার কোনো ঘর্ষণ আছে, এই যাবতীয় কিচ্ছুটি নাই, তাই না? যদি তাই হয় তাহলে আমরা কি ধরতে পারি বলেন তো? তাহলে আমরা কি ধরতে পারি বলে, উপরে আছে গতিশক্তি, এটা হচ্ছে সময়, আর কি কিছু আছে? যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে। তাহলে আমাকে বলেন তো একটা ভ্যালু কিন্তু দেওয়া আছে, পি এর কিন্তু একটা ভ্যালু দেওয়া আছে, পি এর একটা ভ্যালু দেওয়া আছে না? এই ভ্যালুটা কিসের ভ্যালু? পি এর কিসের ভ্যালু বলেন তো? গতিশক্তি, তার মানে কি ইক এর ভ্যালু না? তাহলে আমার দেওয়া আছে কি বলেন? পি, পিটা হচ্ছে আমার ই কে, তাহলে ই কে এর ভ্যালু আমার কত দেওয়া আছে? 6146, তাহলে 6146.56, তাহলে 6146.56 জুল, এটাই আমার দেওয়া আছে না? তাহলে ভাই ই কে মানে তুমি জানোটা কি? হাফ এম ভি স্কোয়ার। ই কে মানে তুমি জানোটা কি বলো? হাফ এম ভি স্কোয়ার, বসায় দাও না এটাকে 1/2 এম ভি স্কোয়ার সমান সমান সামথিং, বাকিটুকু করতে পারবে না, অতএব ভি ইজ ইকুয়াল হোয়াট, এটা বের করবা। দিস ইজ দা আওয়ার ইকুয়েশন। পারবেন না সবাই করতে? এটা পারবেন না এমন কি কেউ আছেন? আমরা এখন এগুলো পারি, আমরা এখন বড় হয়ে গিয়েছি তাই না, বড় হয়ে গিয়েছি। যারা বুঝবেন না পারবেন না অবশ্যই আমাদের যে ডাউট সলভিং গ্রুপ আছে এখানে কি করবেন, আমাদেরকে ইনফর্ম করবেন, কেউ না কেউ আপনাকে অ্যান্সার করিয়ে দিবে ইনশাআল্লাহ। আর আপনাদের ইন্ডিভিজুয়াল গ্রুপ আছে না, স্টাডি গ্রুপ আছে না 5 জন করে ভাগ করা, সেই গ্রুপগুলোতে আপনারা এগুলো নিয়ে কি করবেন, অ্যানালাইসিস করবেন। এছাড়াও যদি আপনাদের প্রবলেম সলভ না হয়, ভাইয়াকে বলতে স্যারকে বলতে সংকোচ বোধ যদি করেন, তাহলে আপনারা আমাদের রেকর্ডেড ক্লাসটা দেখবেন, ঠিক আছে? পেছনের ক্লাসের রেকর্ডটা অবশ্যই অবশ্যই দেখবেন, আশা করি এগুলো কি হয়ে যাবে ইনশাআল্লাহ, সলভ হয়ে যাবে। আচ্ছা দেখছো মাঝে মধ্যে না জিনে ধরে এটাকে, বুঝছো মাঝে মধ্যে কি ধরে, জিনে ধরে। আসলে কি জিনে ধরছিল? এটা কি হয়েছিল বলো তো? মশা কামড় দিছে। আচ্ছা চলো পরন্ত অবস্থায় দেখো তো, পরন্ত অবস্থায়, পরন্ত অবস্থায় বস্তুটির কোন, ও এটা তো অনেকটা কুমিল্লা বোর্ড, আরেকটা প্রশ্ন না দেখছি, এটাতেও তো গ্রাফ দেয় নাই। এনিওয়ে এটা আমরা বাসা থেকে ট্রাই করবো, হ্যাঁ চিত্রটা নাই।
এটা একটু নিজেরা দেখবা এটা, হ্যাঁ দেখছো এরকম হলে তো সমস্যা, প্রশ্নগুলো তো সলভ করা যাচ্ছে না চিত্রের জন্য, চিত্র নাই। ওকে চলো, বরিশাল 24-এ কি বলছে, বরিশাল 24-এ বলছে, এটাও চিত্র লাগবে না, ডি বিন্দুতে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা বরিশাল 24 বের করো তো দেখি, আমরা দেখি ডি বিন্দুতে, ডি বিন্দুতে, আচ্ছা কুমিল্লা 24টা, আচ্ছা কুমিল্লা 24টা একটু বের করো তো দেখি, কুমিল্লা 24টা একটু বের করো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসলে করে দেওয়া উচিত। তুমি প্রশ্নটা একটু বের করো, আমাকে উদ্দীপকটা একটু বলো, হ্যাঁ চিত্রটা একটু আমাকে বলো তোমরা, এটা করে দেওয়া উচিত, এটা করে দেওয়া উচিত, বলো বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে, এই টাইপের ম্যাথ করছি না আমরা, কত বেগে ভূমিতে আঘাত করবে করছি না এটা আমরা, কত বেগে ভূমিতে পড়বে, কত বেগে পাথর পড়বে, কত বেগে এটা পড়বে, কত বেগে ওইটা পড়বে করছি, কোন সময় ভূমিতে স্পর্শ করবে, ভূমিতে স্পর্শ করার সময় বেগের মান কত, এই বোকাও, এই ধরনের প্রশ্ন আমরা করছি না, তো পরীক্ষায় কিন্তু এগুলোই আসে। সুতরাং আমাদের লাস্ট ফাইটের ক্লাসগুলো কিন্তু আশা করি ইনশাল্লাহ আমরা এমন ভাবে সাজানোর চেষ্টা করছি, এমন ভাবে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি, যার মাধ্যমে আপনাদের এ টু জেড একটা অধ্যায়ের সম্পূর্ণটা ফুলফিল ভাবে কভার হয়ে যায়, যেটা পড়ে আপনি এসএসসি তে আপনি ভালো রেজাল্ট করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা আপনারা তো কাঁচা বাচ্চা, তো এই জন্য আপনাদের সিনিয়র আপনাদের কথাগুলো বারবার চলে আসে, এইচএসসি বলে ফেলি। চলেন আমাকে একটু প্রশ্নটা, আমাকে উদ্দীপকটা বলেন, শুধু উচ্চতাটা দেওয়া আছে, কি আছে আমাকে চিত্রটা কত একটু বলো আমাকে, কিরকম হবে, বস্তু কি দুই দিক থেকে পড়তেছে এরকম, উপর থেকে পড়তেছে তাই না, ওকে আর কি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে, আর দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কত স্যার, উচ্চতা কতটুকু, 15 মিটার, এতটুকু ডিস্টেন্সটা 15 মিটার তাই না, এই ডিস্টেন্সটা তো 15 মিটার, এটা 15 মিটার, আর কি কিছু আছে বলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, কই কই কই, ও এটা আছে, বস্তুটা এখানে আছে, তাহলে ডি পয়েন্ট কোনটা, এটাই কি, ওকে বলছে কি গ নাম্বার, বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, কত বেগে ভূমিতে আঘাত করবে, তাহলে এই বস্তুটাই তো তাই না, তাহলে এই বস্তুটা হচ্ছে এই পয়েন্ট আছে, এই টেস্ট পেপার দেখে ম্যাথ সলভ করবেন না, টেস্ট পেপার দেখে ম্যাথ সলভ করবেন না, আমাদের ক্লাসগুলো করার পরে আবার একটা টেস্ট পেপার লাগে। ও আচ্ছা ঠিক আছে, না এটা সরে ফেলো, রেখে দাও, ঠিক আছে। আমাকে বলো তো এই বস্তুটা কোথায় অবস্থান করতেছে, এই যতটুকু ডিসটেন্স, যতটুকু ভ্যালু দেওয়া আছে, যতটুকু লিমিটেশন দেওয়া আছে, তার সর্বোচ্চ চূড়াতে না, মানে সর্বোচ্চ চূড়াতে গতিশক্তির মান কত, গতিশক্তির মানটা কত, 0। এই ভূমিতে যখন আসবে তখন বিভব শক্তির মান কত, তাহলে উপরে থাকলে গতিশক্তির মান 0, ভূমিতে আসলে বিভব শক্তির মান 0, দিস ইজ আওয়ার ইকুয়েশন। তাহলে আপনি কি বের করতে হবে বলেন তো, আপনি বের করবেন কি আমাকে বলেন, আমাকে বের করতে হবে কি কত বেগে ভূমিতে আঘাত করবে, ওকে এটা পারবো আমরা, কত বেগে ভূমিতে আঘাত করবে এটা আমরা পারবো, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। পরেরটা দেখেন তো, হ্যাঁ বি এর মানটা বের করবেন, একটু আগে না করলাম, পরেরটা দেখেন, কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, এই বাচ্চারা একটু আগে না পড়ে আসি, কোন অবস্থানে, কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির, বিভব শক্তি গতি শক্তির n গুণ হয়, 1/4 হয়, পড়ে আসছি না, বের করে ফেলেন। তাহলে কি করতে হবে, যেহেতু আমার কিসের মান 0, তাহলে আমি ইপি ইজ ইকুয়াল কি বলতে পারি বলেন তো, ইপি ইপি ইজ ইকুয়াল কি বলতে পারি বলেন তো, হাফ ইনটু ই, কি বলতে পারি বলেন তো, হাফ ইনটু ই, ই মানে কি বলেন তো, ই মানে কি যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি কিভাবে পাওয়া যায়, গতি শক্তি আর বিভব শক্তির যোগফল করে, তাহলে আপনি লিখে ফেলেন ইপি মানে আমরা কি জানি বলেন তো, তাহলে ইজ ইকুয়াল 1/2 ইনটু হবে ইপি প্লাস কি বলেন তো ই কে, পারবেন না স্যার এগুলো, বাকিটুকু করে ফেলেন, তাহলে ইপি ইজ ইকুয়াল কি হবে, ইপি ইজ ইকুয়াল কি হবে, ইকুয়েশনটা বসান, ম্যাথটাকে সলভ করেন, আমাকে দ্রুত বলেন। আচ্ছা কেন্দ্র বিমুখী বল বলি না আমরা, কেন্দ্র বিমুখী বল বলি না, কেন্দ্র বিমুখী বল বলতে কি আসলে কিছু আছে না, এই যে আমার দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে একটা জিনিস আসতেছে, এটার জন্য গ্র্যাভিটির মানটা কি পজিটিভ হচ্ছে, আবার কেন্দ্রের বিপরীত দিকে যাচ্ছে যেটা আমরা নেগেটিভ ধরতেছি, তখন আমরা এটাকে কিভাবে বলি, আপনারা যখন এসএসসি তে উঠবেন, এইচএসসি তে আপনারা কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল, এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায় পড়বেন, এইচএসসি তে কাজ ক্ষমতা শক্তি নামে একটা অধ্যায় আছে, এই অধ্যায়ে আপনারা পড়বেন এটা কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল, তো সেইখানে আপনারা দেখবেন কেন্দ্র বিমুখী বল লেখা আছে, সুতার টান লেখা আছে, কেন্দ্র বিমুখী বল বলতেও আসলে কিছু হয় না, এটা অন্তত আমি বলি না, কারণ কি, কারণ কেন্দ্র বিমুখী বল কেমনে আসছে কারণ হচ্ছে সেখানে কেন্দ্রমুখী বলের অভাব, কেন্দ্রমুখী বলের অভাব হইলে তো কেন্দ্র বিমুখী বল নাই, দেখেই তো বেচারা কেন্দ্র বিমুখী হয়ে গেছে, তো বেচারা কি এইভাবে করে আলাদা করে ফেলে দেওয়া উচিত না। তো পারবেন না বাকিটুকু করতে বলেন তো,
বলেন। তাহলে আমরা কি লিখতে পারি? এই তো ইকুয়েশন সমান হবে, ইকুয়েশন কি হবে? সমান হবে। তাহলে ইপি ইজ ইকুয়াল কি হবে বলেন? হাফ ইনটু ইপি মানে কি জানি আমরা বলেন? তাহলে ইপি প্লাস আবার লিখে ফেলেন হাফ ইনটু ই কে। সাবাস, বুঝছেন? তাহলে হাফ ই আর হাফ ই কে এটাকে এই পাশে নিয়ে আসেন, হাফ ইপি আর হাফ ই কে এই পাশে নিয়ে আসেন। এই পাশে নিয়ে আসলে কি হবে বলেন তো? ইপি আর ই কে একটা ইকুয়েশন বের হবে, যে ইকুয়েশনটা কি হবে? ইকুইভ্যালেন্ট হবে। কি হবে? ইকুইভ্যালেন্ট হবে। তাহলে অতএব ইপি ইজ ইকুয়াল হবে কি স্যার? ই কে। এটা হচ্ছে আবার ইকুয়েশন। এটাই আপনারা দেখাইতে হবে। দেখে আসছিলাম না একটু আগে, মনে আছে? দেখে আসছিলাম এটাও। চলেন, বি বস্তুটিতে বিন্দুর গতিশক্তি নির্ণয় করো। বস্তুটি মুক্তভাবে পরক করতে থাকলে এ বি সি ডি ই বিন্দুতে আসলে চিত্রগুলো দেওয়া নাই কেন? চিত্রগুলো দেওয়া নাই কেন? চলেন তো আমরা দেখি। এটা আমাকে চিত্রটা একটু বলেন তো, বরিশাল বোর্ড 2024 সালে চিত্রটা একটু বলেন আমাকে। ওরে পিটুনি দিতে হবে বাসায় গিয়েছে। বলেন চিত্রটা বলেন। এটা আসলে করা সম্ভব না। ভ্যালিড ভ্যালু ছাড়া একটা দিয়ে করতে যাবো, পরে মিলবে না, পরে না মিললে দেখা যাচ্ছে সময়টাই নষ্ট। হ্যাঁ, এটা খুঁজে বের করে আমাকে চিত্রটা ইনপুট দিবেন। হ্যাঁ, খুঁজে বের করে বরিশাল 24 খুঁজে বের করে ইনপুট দিবেন। ঠিক আছে, চলেন। ঠিক আছে, আমাদের নেক্সট কনসেপ্টে আমরা প্রবেশ করলাম। আমার ঘাড় ব্যথা করতেছে আসলে উপরে তাকায় থাকতে, বুঝছেন? অনেক বেশি ঘাড় ব্যথা করতেছে। আজকে অনেক লম্বা ক্লাস ছিল, এজন্য বিকেলে ওদের ছুটি দিয়েছি। চলেন, কি আলোচনা এটা? স্প্রিং এর বিভব শক্তি। স্প্রিং এর বিভব শক্তি। ওকে, স্প্রিং এর বিভব শক্তিটা বোঝার আগে আপনাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে একটা গ্রাফকে বুঝতে হবে। ধরেন এটা হচ্ছে একটা রেখা আর এটা হচ্ছে আরেকটা রেখা। এই রেখার মধ্যে কিছু কিছু কাজ থাকবে। উপরের দিকে ধরেন এফ বল কাজ করতেছে, আর এই দিকটাতে কি হচ্ছে? সরণ ঘটতেছে, বা এক্স, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এভাবে ধরতে পারেন আপনি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন স্প্রিং এর ক্ষেত্রে কি ঘটে বলেন তো ভাই? স্প্রিং এর ক্ষেত্রে কি ঘটে? আপনি যখন স্প্রিংটাকে টান দিবেন তখন কি হয় বলেন তো? একটু বৃদ্ধি পায় না? একটা প্রত্যয়নী বল কাজ করে না স্প্রিং এর? তাহলে এইখানে এই পয়েন্টটাতে ধরেন কত? জিরো। এই পয়েন্টটা কি? ও পয়েন্ট বা জিরো পয়েন্ট ধরতে পারি আমরা এটাকে। তাহলে আমি যখন এক্স পরিমাণ টান দিলাম, আমি একটু টান দিব, একটা নির্দিষ্ট পরিমাণ টান দিব না? টান দিলে ধরেন আমার এই পর্যন্ত আসলো। কি পর্যন্ত? এই পর্যন্ত আসলো। সরণটা কোন পর্যন্ত হয়েছে? এই পর্যন্ত। একটা স্প্রিংকে আমি এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসি, তার মানে আমার কি হয়েছে বলেন তো? আরেকটু বাড়াই দিই। হ্যাঁ, তার মানে আমার কি হয়েছে বলেন তো? সরণ হয়েছে না? তাহলে সরণ হয়েছে কোন পর্যন্ত? এস পরিমাণ সরণ হয়েছে এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত এস পরিমাণ সরণ হয়েছে। এখন এই পর্যন্ত সরণ হইলে আমাকে বলেন তো কোন জিনিসটা এখানে কনস্ট্যান্ট হিসেবে আছে? এফ এর যে মানটা ওয়াই অক্ষ বরাবর, এটার কি কোনো পরিবর্তন ঘটতেছে? কোনো পরিবর্তন ঘটতেছে না। তার মানে কি আছে এখানে বলেন তো? তাহলে গ্রাফটা যদি আমি এই পয়েন্ট থেকে চিন্তা করি, তাও কি এই বরাবরই আসবে না? এই পর্যন্তই হবে না? এক্স অক্ষের ধনাত্মক দিকে উপাংশ পড়ছেন আপনারা? কি উপাংশ পারেন? আচ্ছা, উপাংশটা হচ্ছে ভেক্টর বিভাজন করা। কি করা ভাই? ভেক্টরকে বিভাজন করা। এখন আমি বললাম আপনাকে যে বল প্রয়োগ করতেছি না, বুঝছেন? বল প্রয়োগ করতেছি না, এটা মনে করেন 10 নিউটন পরিমাণে বল প্রয়োগ করতেছি। কতটুকু? 10 নিউটন বল প্রয়োগ করতেছি। কোন দিকে? ওয়াই অক্ষ বরাবর। এখন আমি যে এক্স অক্ষ বরাবর টান দিলাম এটাকে, এতে কি ওই 10 নিউটনের কোনো ক্ষতি হয়েছে? 10 নিউটন বল, মানে 10 নিউটন যেটা, ও বলতেছে আই ডোন্ট কেয়ার। বুঝছো? সে বলতেছে আমি তোমাকে কেয়ার করি না। কাকে কেয়ার করতেছে না? তুমি যে এক্স অক্ষ বরাবর টেনে নিচ্ছ, এটাকে সে কি করতেছে না? কেয়ার করতেছে না। এখন আমাকে বলো তো, মনে করো এই উচ্চতা পর্যন্ত কি হলো? এই উচ্চতা পর্যন্ত একটা পয়েন্ট আমরা নির্ধারণ করলাম। তো এই পয়েন্টের ক্ষেত্রে আমি কি বুঝতে পারতেছি? এখানে উপাংশের একটা ব্যবহার করতে হবে। উপাংশটা হচ্ছে, মনে করো তুমি এখানে বসে আছো, এটা তোমার এক্স অক্ষ, এটা তোমার ওয়াই অক্ষ, এখানে তোমার বাড়ি, এখানে তোমার বাড়ি। এই বাড়িতে ছোট্ট একটা বাবু আছে। ওই বাবুটা অনেক কান্নাকাটি করতেছে। এখন তোমার দ্রুত ওই বাড়িতে যেতে হবে। তোমার বাড়ি, ও আচ্ছা, এটা ধরো মাইশার বাড়ি। ঠিক আছে, এটা কি ধরো, এটা কি মাইশার বাড়ি? ওইটা মাইশার কি বাবু আছে? আচ্ছা ঠিক আছে, মাইশা কি করতেছে? কান্নাকাটি করতেছে ওই পয়েন্টে দাঁড়ায়। মাইশা কান্নাকাটি করতেছে, এখন তাহলে যাবেটা কে? আচ্ছা, মাইশার আম্মু যাবে। তাহলে মাইশার আম্মু হচ্ছে এটা। মাইশার আম্মু এদিক থেকে গেল এই পর্যন্ত, এখন তার তো যাইতে হবে ওই একটা পয়েন্টে। এখন ওই একটা পয়েন্টে সে কিভাবে যাবে? ওইখানে যাওয়ার জন্য তার কি করতে হবে? প্রথমত একটু এক্স অক্ষ বরাবর যেতে হবে, তারপরে আবার কি ওয়াই অক্ষ বরাবর উঠতে হবে না? তাহলে তার যাত্রাপথের প্রথম পার্টটুকু কি এক্স অক্ষ বরাবর গিয়েছে, পরের পার্টটুকু ওয়াই অক্ষ বরাবর গিয়েছে, তাই না?
এখন আমাকে বলেন তো এইটা আর এটা কি প্যারালাল না? প্যারালাল। তারা কি প্যারালাল মানে কি সমান্তরাল, তারা কি প্যারালাল। তো তারা যদি প্যারালাল হয়, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, এটাই হলো ভেক্টরের উপাংশ বিভাজন। এটাকে কি বলে? উপাংশ বিভাজন। তাহলে এই যে আপনার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য এক্স অক্ষের একটু ব্যবহার, ওয়াই অক্ষের একটু ব্যবহার, একটু ব্যবহার করে এক্স আর ওয়াই অক্ষকে সমন্বয় করে মাইশার আম্মা যেমন মাইশার কাছে গেছে, ঠিক তেমনি ভাবে আপনি যখন এক্স পরিমাণ সরণ ঘটাইলেন, খেয়াল করেন আমার দিকে, এক্স পরিমাণ সরণ ঘটাইলেন স্প্রিংটাকে টান দিয়ে, তখন কি হইলো? তখন এই অক্ষ বরাবর কি হয়েছে বলেন তো? এক্স পরিমাণ সরণে ঘটছে, তাই না? এই অক্ষ বরাবর কি হয়েছে? এক্স পরিমাণ সরণে ঘটছে। আর তাহলে উঠছি কতটুকু পর্যন্ত? এই পয়েন্ট পর্যন্ত। তাহলে এটা আর এটা কি প্যারালাল বা প্যারালাল হওয়া দরকার ছিল না? তাহলে এটাও কি প্যারালাল, এটাও কি প্যারালাল। ঠিক আছে, এখন এই প্যারালালটা কি ধরবো আমি বলেন তো? এটা তো আমার সরণের মান, এক্স অক্ষ বরাবর তো সরণের মান, তাহলে ওয়াই অক্ষ বরাবর কার মান? বলের মান। কার মান? বলের মান। তাহলে এইটাও কি বলেন তো? এফ এরই ভ্যালু, কারণ তারা কি প্যারালাল। ঠিক আছে, এটা তো পেয়ারা সাদা, এটা কি পেয়ারা সাদা, এটা পেয়ারা পিঙ্ক, বুঝছেন? পেয়ারা গোলাপি। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমাকে বলেন তো একটা কথা, এই যে একটা ক্ষেত্রফল পেলাম না, এই ক্ষেত্রফলটার মধ্যে কি কি পাইলাম আমি বলেন তো? এই ক্ষেত্রফলের মধ্যে আমি কি কি পাইলাম? এই ক্ষেত্রফলের ভিতরে কি ঘটছে এটা একটু আমাকে বলেন। একটা অবশ্যই কাজ ঘটছে না? কি কাজ ঘটছে না একটা? তাহলে ওয়ার্ক সম্পন্ন হয়েছে। কি হয়েছে? ওয়ার্ক ডান হয়েছে। তাহলে ওয়ার্ক ডান হইলে আমরা সেটাকে কি লিখতে পারি বলেন তো? ডব্লিউ লিখতে পারি। পড়ছিলাম না কাজের শুরুতে? তাহলে কাজটা হয়েছে কেমনে? এফ পরিমাণ বল প্রয়োগ করে, এফ পরিমাণ সরণ ঘটানোর মাধ্যমে। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল এফ এস। তাহলে এখান থেকে আমাদেরকে কি বোঝা যাচ্ছে বলেন তো? এফ ভার্সেস এক্স গ্রাফের লিখে ফেলেন। এই যে এফ আর এটা কি এক্স গ্রাফ না? তাহলে এফ ভার্সেস এক্স গ্রাফের লিখেন, এফ ভার্সেস এক্স গ্রাফ বলেন, এফ ভার্সেস এক্স গ্রাফের ক্ষেত্রফল কাজ নির্দেশ করে। কি নির্দেশ করে? এখান থেকে আমাদের কাছে প্রতীয়মান হলো যে আমরা কি করতে পারি, যখনই দেখবো এফ ভার্সেস এক্স গ্রাফ কাজ করতেছে, তখনই আমরা কি করব? এটাকে ওইটার ক্ষেত্রফলকে কি নির্দেশ করে? কাজ নির্দেশ করে। বুঝছেন সবাই? এটা নিয়ে যদি কেউ ভুল করেন, ওর যে চশমা পরে ওর চশমা ভাঙবো, যে চশমা পরে না ওর চোখ উঠা ফেলবো। ওকে ওকে ওকে, অনেক কথা হয়েছে। আমরা কি পড়তেছি? স্প্রিং এর বিভব শক্তি পড়তেছি, তাই না? তাহলে স্প্রিং এর বিভব শক্তি নিয়ে আলোচনা করতেছি। তাহলে অবশ্যই এটা মনে রাখতে হবে। কি রাখতে হবে? মানে কোন গ্রাফ? এফ ভার্সেস এক্স গ্রাফ কি নির্দেশ করে? কাজ নির্দেশ করে। এখন স্প্রিং জিনিসটা কিরকম? স্প্রিং জিনিসটা কিরকম? এটা হচ্ছে ধরেন স্প্রিং এর একটা দণ্ড, স্প্রিংটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে একটা স্প্রিং ধরেন। এখন এই সময় নষ্ট হবে। এখন এই স্প্রিং এর উপরে আপনি যখন টান দিবেন, স্প্রিংটাকে আপনি কি করবেন? এই পয়েন্ট থেকে সামনের দিকে টান দিবেন। যখন এই পয়েন্ট থেকে যখন আপনি সামনের দিকে টান দিবেন, তখন কি হবে? স্প্রিংটা বৃদ্ধি পাবে। স্প্রিংটা বৃদ্ধি পেলে যখন আপনি এখান থেকে এই পর্যন্ত টান দিয়ে বৃদ্ধি করলেন, ঠিক এতটুকুই আবার কি করবে? ফিরে যাবে, রিস্টোরিং হবে। কি হবে? রিস্টোরিং হবে। তার মানে এখান থেকে যেটা আমরা বুঝি, রাবারের ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে এই কাজগুলো কি, এই কাজগুলো কেন পিছনের দিকে ফিরে যায়? প্রত্যয়নী বল কাজ করে। কি কাজ করে? একটা প্রত্যয়নী বল। লিখে ফেলেন, কি কাজ করে? একটা প্রত্যয়নী বল। রিস্টোরিং ফোর্স লিখেন, রিস্টোরিং ফোর্স। ঠিক আছে, রিস্টোরিং ফোর্স কাজ করে কোন দিকে বলেন তো? কোন দিকে কাজ করে রিস্টোরিং ফোর্সটা বলেন তো? বিপরীত দিকে। অ্যাপ্লাইড ফোর্সের বিপরীত দিকে। মানে আমি বুঝাই আপনাকে, একটু বুঝেন আগে ভালো করে, হ্যাঁ একটু পরে লিখেন। তাহলে দেখেন, এটা হচ্ছে আমার স্প্রিংটা, এই দিক বরাবর আমি একটা অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছি। কি দিচ্ছি? একটা ফোর্সকে কি করতেছি? প্রয়োগ করতেছি। একটা ফোর্সকে প্রয়োগ করতেছি। অ্যাপ্লাই করা মানে কি করা? অ্যাকচুয়ালি প্রয়োগ করা। যখন আমি প্রয়োগ করে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম, বস্তুটা আসলো, বাধ্য ছেলের মতন আসলো যে ভাইয়া তুমি আমাকে টান দিচ্ছ, আমি চলে যাব। আমি কি চলে যাচ্ছি? আমি চলে যাচ্ছি। চলে যেতে যেতে যখনই আমি তাকে ছেড়ে দিলাম, ও মনে করলো কি আমি ওরে দেখতেছি না, বুঝছো? ও মনে করে কি, আরে না ভাইয়া তো দেখতেছে না, আমি আবার আগের জায়গায় চলে যাই, ভাইয়ার সাথে থাকতে ভালো লাগে না, আমি তো ভালা না, তুমি ভালা লই আই থাইকো। তো তুমি ভালা লই আই থাইকো বইলা সে কি করলো? আগের জায়গায় ফিরে গেল। এই যে আগের জায়গায় ফিরে গেল, এটাকে আমরা কি বলি? রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল বলি। এটা কেন সে আগের জায়গায় ফিরে গেল বলেন তো? রিস্টোরিং ফোর্সের জন্য। কার জন্য? রিস্টোরিং ফোর্সের জন্য। তো ঠিক আছে, তাহলে অ্যাপ্লাইড ফোর্স যেদিকে করি, রিস্টোরিং ফোর্সটা কি হয়? তার
বিপরীত দিকে হয়। কোন দিকে হয় বলেন তো? তার বিপরীত দিকে হয়, ফিরিয়ে আনে। তাহলে আমাকে বলো তো কোন বলটা পূর্বের অবস্থানে ফিরে আসতেছে? তাহলে এফ ইজ ইকুয়াল, তাহলে কি হবে বলো তো? যেদিকে অ্যাপ্লাইড ফোর্স তার বিপরীত দিকে না, যেদিকে অ্যাপ্লাইড ফোর্স তার বিপরীত দিকে না, তার বিপরীত দিকে। এই জন্য কে বিপরীত দিকে আসতেছে, একটা মাইনাস দিতে হবে। কে আসতেছে? স্প্রিংটা আসতেছে না। এখন স্প্রিংটাকে লেখার জন্য এক ধরনের ধ্রুবক ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ধ্রুবক। এখন এই ধ্রুবকের ভ্যালুটা আবার হচ্ছে এক এক স্প্রিং এর জন্য এক এক রকম। তাহলে আমরা হচ্ছে কে লিখলাম, মাইনাস কেটা কি হচ্ছে? রিস্টোরিং হচ্ছে, প্রত্যয়নী হিসেবে কাজ করতেছে। কি পরিমাণ কাজ করতেছে? এক্স পরিমাণ স্মরণ করতেছে। এই যে আমি যখন এখানে টান দিলাম, তাহলে এক্স পরিমাণ কি হয়েছে বলেন তো? এই যে এক্স পরিমাণ কি হয়েছে? এক্স পরিমাণ স্মরণ হয়েছে। তাহলে এক্স পরিমাণ স্মরণ হইলে এখানে কি লিখতে পারি? কে এক্স লিখতে পারি। তাহলে এটাই কি বলেন তো আমাদের প্রত্যয়নী বলের ফরম্যাট। স্প্রিংটা আসলে এই ধর্মটাই কি করে? মেনে চলার চেষ্টা করে। বুঝছেন সবাই? তাহলে এই কেটা কি বলেন তো? তাহলে এই এফটা হচ্ছে প্রত্যয়নী বল, এই এফটা হচ্ছে কি বলেন তো? প্রত্যয়নী বল। এফটা হচ্ছে প্রত্যয়নী বল। আর কেটা কি বলেন তো? স্প্রিং এর ধ্রুবক। কেটা কি? ধ্রুবক। স্প্রিং, স্প্রিং ধ্রুবক, যেটা হচ্ছে কি, যেটা চেঞ্জ হয়। এটা মনে রাখবেন অবশ্যই, এক একটা স্প্রিং এর জন্য এক এক রকম ধ্রুবক পাওয়া যায়। আর এক্সটা কি? এটা আমরা সবাই জানি। এক্সটা কি? আমরা সবাই জানি। এক্সটা আমরা সবাই জানি। ওকে, এখন আমাকে বলেন তো এখান থেকে আমি কি প্রতীয়মান হইলো? এফ অ্যাপ্লাইড করলে, এফটা অ্যাপ্লাইড করলে, এফটাকে প্রযুক্ত করলে একটা মাইনাস এফ পরিমাণ রিস্টোরিং বল পাই। এটাই না? এই যে প্রত্যয়নী বল পাই কি মাইনাস না? আর যখন আমি বলটা প্রযুক্ত করলাম সেটা কি মাইনাস ছিল না? তাহলে আমি কি লিখতে পারি স্যার বলেন তো ছোট্ট করে? এফ অ্যাপ্লাইড ইজ ইকুয়াল মাইনাস এফ রিস্টোরিং, তাই না? রেস্ট লিখলাম, ঠিক আছে? বুঝছেন এটা সবাই? এফ অ্যাপ্লাইড, এফ অ্যাপ্লাইড কে আমরা কি বলতে পারি বলেন তো? আমি একটা গ্রাফ আঁকাই আগে। এক বোকা, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে, আরেকটা হচ্ছে এক্স অক্ষ। এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে আমাকে এটার ব্যাখ্যা দেন তো। এফ অ্যাপ্লাইড কে আমরা ওয়াই অক্ষ ধরতে পারি। কি ধরতে পারি? ওয়াই অক্ষ ধরতে পারি। আর মাইনাস এফ রিস্টোরিং ফোর্স যেটা, এটাকে আমার কি ধরতে হবে বলেন তো? এক্স অক্ষ। তাহলে এটার আগে আমাকে বলেন, এই যে এফ রেস্ট মানে কি? এফ রেস্ট মানে কি বলেন তো? রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স মানে কি? প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল আবার মানে কি? মাইনাস কে এক্স না? মাইনাস কে এক্স। তাহলে আমি এখানে কি লিখতে পারি বলেন তো? এখানে আমি কি লিখতে পারি? এফ রেস্টের পরিবর্তে কি লিখতে পারি? এক্স এর জায়গায় তো এক্সই থাকবে, এক্স এর জায়গায় তো এক্সই থাকবে। এই যেটা এক্স অক্ষ, আর এটা ছিল কি? ওয়াই অক্ষ। এই কেটা কি বলেন তো? সরলরেখার কি থাকে? ঢাল থাকে। কি থাকে? ঢাল থাকে। এই কেটা হচ্ছে এম এর সমান্তরাল, এম এর পরিবর্তিত। এম মানে কি? সরলরেখায় ঢাল না? এম কি নির্দেশ করে? সরলরেখায় ঢাল নির্দেশ করে। সরলরেখায় এম ঢাল নির্দেশ করে। তাহলে কেটা হচ্ছে এম, আর এক্সটা হচ্ছে কি আমাদের ওই সরণের ভ্যালুটা। তাহলে আমাকে বলেন তো, আমাকে বলেন যে এফ ইজ ইকুয়াল আমরা কি পাইছিলাম? এফ ইজ ইকুয়াল আমরা পাইছিলাম মাইনাস কে এক্স, মাইনাস কে এক্স। এখান থেকে কাকে রূপান্তর করা যায়? লাগবে কাকে এখান থেকে আমার? ওয়াই ইজ ইকুয়াল, তাহলে কি পাইছি আমরা বলো? দেখো প্যারালাল কাজ আছে এখানে একটা। ওয়াই ইজ ইকুয়াল কি পাইছি? একটা পাইছি এম, আমরা পড়ছি না ছোটবেলায়। আরেকটা হচ্ছে কি? এক্স। ওয়াই ইজ ইকুয়াল এম এক্স, সরলরেখার ঢাল এবং সমীকরণ। সরলরেখার সমীকরণ কি? ওয়াই ইজ ইকুয়াল এম এক্স। দেখেন তো সেম সেম এক কালার না? সেম সেম এক কালার না? তাহলে এখান থেকে কিভাবে কনভার্ট করা যায় বলেন? তাহলে আমরা কি লিখতে পারি? সরাসরি এফ ইজ ইকুয়াল মাইনাস কে এক্স। তাহলে আমাকে বলেন এই গ্রাফটা কিরকম হবে? মশা কি এখনো দুষ্টুমি করে? গ্রাফটা কিরকম হবে বলেন তো? তাহলে একটা বিন্দু থাকবে, এই বিন্দু থেকে কি হবে? যেহেতু সরলরেখা বলছে, এইরকম একটা পয়েন্টে কি হবে? স্প্রিংটাকে আমি টান দিলাম। কি করলাম? স্প্রিংটাকে টেনে নিলাম। স্প্রিংটাকে টেনে নিলে কি হচ্ছে এখানে বলেন তো? কোনো একটা পয়েন্টে গিয়ে, কোনো একটা পয়েন্টে গিয়ে কি হচ্ছে এখানে? থামতেছে। এটা একটু ছোট করে দিই, এটা একটু ছোট্ট করে দিই, এই পর্যন্ত দিয়ে দিই। কোনো একটা পয়েন্টে গিয়ে কি করতেছে? স্প্রিংটা থামতেছে। আমি এই পর্যন্ত টান দিয়ে বড় করলাম। তাহলে এটার কি? ওয়াই অক্ষ বরাবর একটা বাহু আছে না? ওয়াই অক্ষ বরাবর একটা প্যারালাল বাহু আছে না? এই প্যারালালটা হচ্ছে এই যে এটা। আমাকে বলেন তো তাহলে ওই যে ওয়াই ইজ ইকুয়াল এম এক্স, এক্স পরিমাণ সরণ, ওয়াই এর সমান্তরাল, আর এম হচ্ছে তার ঢাল। তিনটা জিনিসই প্রমাণ হয়ে গেল না? তাহলে তিনটা জিনিস প্রমাণ হইলে এখানে কি একটা ক্ষেত্রফল তৈরি হচ্ছে না? কি একটা ক্ষেত্রফল না? তাহলে এই ক্ষেত্রফল হওয়া মানেও তো ওয়ার্ক ডান হওয়া না? এই ক্ষেত্রফল হওয়া মানেও কি বলেন তো? ওয়ার্ক ডান হওয়া। তো ওয়ার্ক ডান যদি হয়,
ওয়ার্ক ডান মানে কি কাজ সম্পন্ন হওয়া। তাহলে কাজ যদি সম্পন্ন হয় স্যার, তাহলে আমাকে একটু বলেন তো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল আমরা লিখতে পারি 1/2 ইন্টু ভূমি কোনটা এখানে বলো তো এক্স, ইন্টু উচ্চতা কোনটা ওয়াই এর ভ্যালুটা, ওয়াই মানে কি এম এক্স, আর এম এক্স মানে আবার কি কে এক্স, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি এক্স ইন্টু কে এক্স। বুঝছো? এখন এখান থেকে না আরো একটা সূত্র বের হবে, বলো তো আমরা কি বের করতে পারি? হাফ কে এক্স স্কয়ার, কি লিখতে পারি হাফ কে এক্স স্কয়ার। এই যে সুন্দর কিউট একটা সূত্র পেলাম না, এই কিউট সূত্রটা কিসের জন্য বলো তো? এই কিউট পিঙ্ক কালার দিলাম, পিঙ্ক কালার, এই সূত্রটা নাকি পিঙ্ক কালারের জন্য, বলে দেখছো কি বলো? ওকে দেখো আমরা এখানে এই যে অনেকে বুঝে নেই, দেখো খেয়াল করো, আমরা সরলরেখার ঢাল পড়ছি না, সরলরেখার ঢাল কি y ইজ ইকুয়াল mx, mটা ছিল তার ঢাল, তাই না? তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম, আমি একটা স্ট্রিং কে এই পয়েন্ট থেকে এই যে এই বিন্দু থেকে কি করলাম টান দিলাম, কি করলাম টেনে নিয়ে আসলাম, বৃদ্ধি করলাম। কিভাবে ঢাল আকারে বৃদ্ধি করলাম, কেন ঢাল আকারে বৃদ্ধি করলাম? সরলরেখার সমীকরণ থেকে ঢাল পেয়েছিলাম। তো এখন যখন আমি এটাকে এই হারে বৃদ্ধি করলাম, তখন কি হয়েছে এক্স বরাবরই তার একটা উচ্চতা, তার একটা দূরত্ব অতিক্রম হয়েছে না? ওয়াই অক্ষ বরাবরই টান দিচ্ছি আমি, মানে ওয়াই অক্ষের ঢাল বরাবর টান দিচ্ছি। ঢালটা কি একটু দেখা হয় না? দেখো আমি কি ঢাল বরাবর টান দিচ্ছি না? এটা হচ্ছে ওয়াই অক্ষ, আমি কি ওয়াই অক্ষ বরাবর সোজা টান দিছি? আমি ঢাল বরাবর টান দিছি, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর টান দিলে আমরা উপাংশ থেকে মাত্র শিখলাম তার এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম হয়। তাহলে এই বরাবর কি আসতেছে দেখো, এই বরাবর হচ্ছে কি এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ আর ওই পাশের ঢাল, এই পাশে ওয়াই অক্ষের একটা প্যারালাল বাহু, তিনটা মিলে একটা কি ওয়ার্ক ডান হয়ে গেল না, একটা ক্ষেত্রফল বের হইলো না? তাহলে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? এই ক্ষেত্রফলটা কি কি নির্দেশ করে? পিথাগোরাসকে নির্দেশ করে। বলে এই ধরনের ক্ষেত্রফল দেখা মাত্রই পিথাগোরাস আঙ্কেলকে যদি না ডাকা হয়, পিথাগোরাস আঙ্কেল অভিশাপ দিতে 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 কিছুই হবে না। ওই বেটা মরা মানুষ কেমনে অভিশাপ দিবে? ওই বেটা মরা মানুষ, আমরা এগুলো ভয় পাই না, ঠিক না? চলো, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা গেল, আমরা ওইখান থেকে কে এক্স স্কয়ার লিখতে পারি। এখন আমাকে বলো তো এই যে সূত্রটা লিখলাম, এই আঙ্কেলটা কি নির্দেশ করে? এই আঙ্কেলটা কি নির্দেশ করে? এটা ইপি কে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? ইপি। তাহলে এটাই ইজ ইকুয়াল আমরা বলতে পারি সরাসরি যে বাবা তুমি হচ্ছে ইপি, কি ইপি। তাহলে ইপির যখন স্প্রিং এর জন্য এই সূত্রটা কাজ করবে, এটা দুইটা জিনিসকে নির্দেশ করবে, একটা হচ্ছে সংকোচন, একটা হচ্ছে প্রসারণ। ইপি মানে কি বলো? ইপি মানে কি বলো? ইপি মানে কি বলো? বিভব শক্তি। তাহলে আমরা কি পড়তেছি? ই কে হচ্ছে কাইনেটিক মানে কি গতি, তাহলে ই কে মানে হচ্ছে গতি শক্তি, আর ইপি মানে পটেনশিয়াল এনার্জি মানে কি বিভব শক্তি। তাহলে আমরা পড়তেছি কি স্প্রিং এর বিভব শক্তি। চোখ কান খোলা রাখতে হয়, চোখ কান খোলা রেখে দেখতে হয় পড়তেছিটা কি, এই কথা বলে না? তাহলে আমরা পড়তেছি বিভব শক্তি, এখন আমি কি বিভব শক্তি লিখবো না? তাহলে এটা কার সূত্র? স্প্রিং এর বিভব শক্তির সূত্র। তাহলে স্প্রিং এর বিভব শক্তি দুইটা জিনিসকে নির্দেশ করে, সেই দুইটা জিনিস হচ্ছে গিয়ে হলো তোমার সংকোচন এবং প্রসারণ। এক নাম্বার সংকোচন, সবাই লিখে ফেলেন, সংকোচন এবং প্রসারণ। কি রে ভাই? সংকোচন এবং, এই তোমাদের কথা বেশি হচ্ছে কাঁচা বাচ্চারা। ওকে চলেন, 100 নিউটন মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিং পিকে সাম্যাবস্থা থেকে 2 মিটার সরণ ঘটাতে কৃতকাজ কত? ভাই কৃতকাজ বের করতে বলছে, ভালো করে একটু চিন্তা করেন তো, একটু ভালো করে চিন্তা করেন তো এই ম্যাথটা কি হবে? এটা কথা হচ্ছে কেন? ডব্লিউ ইজ ইকুয়াল কি হবে? বসায় দেন, করে ফেলেন। আমরা এখন বড় হয়ে গেছি, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল হাফ ইন্টু কে এক্স স্কয়ার সমান সমান আপনি বসান হাফ ইন্টু ওই মিথিলার পিঙ্ক, হাফ ইন্টু কে এর ভ্যালু কত 100 ইন্টু কত হচ্ছে বলেন তো 2 স্কয়ার সমান সমান কত আসতেছে বলো 200 জুল। 200 জুল। ঠিক আছে, পারবেন না এগুলো? পারবেন ইনশাল্লাহ? এককগুলো জানেন? এগুলোর একক জানেন? বলেন তো কে এর একক কি? জুল মিটার। ঠিক আছে ঠিক আছে। একটি স্প্রিং, দেখো সুন্দর একটা প্রশ্ন, আল্লাহ কত কিউট একটা প্রশ্ন দেখছো। একটি স্প্রিং 2 মিটার প্রসারিত অবস্থায় আছে, 2 মিটার প্রসারিত অবস্থায় আছে, মোট 4 মিটার সরণ ঘটাতে কৃত কাজ কত?
আরো 4 মিটার সরণ ঘটাতে কৃত কাজ কত, কি বলছে এটা ভাইরে ভাই, কোথায় এগুলা? ভালো করে বুঝো, আমরা এফ ভার্সেস এক্স গ্রাফ দেখছিলাম না? তাহলে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এক্স। আমাকে বলছে, আমাকে বলছে একটা স্প্রিং 2 মিটার প্রসারিত অবস্থায় আছে, তার মানে এই বান্দাটা আগে থেকেই না এই পর্যন্ত আইসা বসে আছে। এতটুকু ধরো 2 মিটার, এতটুকু ধরো কি 2 মিটার। তারপরে বললো মোট 4 মিটার সরণ ঘটাতে কৃত কাজ কত। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, তাহলে এখান থেকে 4 মিটার মানে কি পর্যন্ত ধরো, এ পর্যন্ত ধরো। তাহলে এটা হচ্ছে কি আমার এক্স এর কোন ভ্যালুটা বলো তো? ইনিশিয়াল ভ্যালুটা। এটা কি এক্স ইনিশিয়াল, এটা এক্স ফাইনাল। দুইটা ভ্যালু দেওয়া না এক্স এর, 4 মিটার 4 মিটার করে বলা আছে না যে এক্স কি বলছে, মোট 4 মিটার সরণ ঘটাইতে হবে। তাহলে আগে থেকে 2 মিটার প্রসারিত ছিল, বুঝতেছো? আগে থেকে 2 মিটার প্রসারিত ছিল, এই জন্য এটা শুরুটা এখান থেকে হয়নি, এখান থেকে হয়েছে। আর হয়েছে কি 4 মিটার, 4 মিটার সরণ ঘটাইতেছে। তো যেটা 4 মিটার থেকে শুরু করছে, তাহলে এতটুকু দূরত্বটা তার এক্স ইনিশিয়ালের দূরত্ব, এখান থেকে এ পর্যন্ত তার এক্স ফাইনালের দূরত্ব। এক্স মানে কি সরণ, যেটা ইনিশিয়াল সরণ, ফাইনাল সরণ। তারপরে কি বলছে, কে এর একটা ভ্যালু দেওয়া আছে, কে এর একটা ভ্যালু দেওয়া আছে। এখন আরো 4 মিটার সরণ ঘটাইতে হবে। তাহলে আমরা এফ ভার্সেস এক্স গ্রাফে কি পড়ছিলাম, ঢাল পড়ছিলাম না? ঢাল পড়ছিলাম না? তাহলে আমাদের ঢালটাকে খেয়াল করো, একটু একটু ঢালটাকে খেয়াল করো। তাহলে ঢালটা কিরকম হবে? তো এখন তাহলে কি করতে হবে, চিন্তা করো। এই গ্রাফের এই যে এখান থেকে শুরু এই পর্যন্ত কিন্তু তার কি কোনো কাজ নাই? কাজ আছে। তার মানে এইখান থেকে এই পর্যন্ত কি বাচ্চাটা ফাঁকা, বাচ্চাটার কোনো কাজ নাই, কি নাই? কাজ নাই। আবার কি এইখান থেকে এই পর্যন্ত এই পরিমাণ উচ্চতা, তার মানে কি দেখো তো, এটা একটা ক্ষেত্রফল নির্দেশ করলো না? এখন কি বলতো, এটা একটা ক্ষেত্রফল তৈরি হইলো না? গ্রাফটা তো এটাই বলছে, গ্রাফটা কি এটাই নির্দেশ করতেছে না? তাহলে 4 মিটার করে কাজ কতটুকু হয়েছে আমাকে বলো তো। তাহলে এটা তো এফ এর মান, তাহলে এটাও কি এফ এরই ঢাল না? ঢালটা কার? এফ এরই না? তাহলে এখানে আমি কি এফ ইজ ইকুয়াল কি লিখতে পারি বলো তো? আমার ছিলাম না ওয়াই ইজ ইকুয়াল এম এক্স, তাহলে এফ ইজ ইকুয়াল কে এক্স। তাহলে কি হবে, কে এক্স এর ইনিশিয়াল মান হচ্ছে কোনটা? এটা। আর এটা হচ্ছে কি কে এক্স এর ফাইনাল মান। তুমি ইনিশিয়াল জানো, তুমি ফাইনাল জানো, তুমি কি বাকি কাজ করতে পারবা না? এখন বাকি কাজ করার জন্য কি করতে হবে, সূত্র বসাইতে হবে। সূত্রটা বসায় দাও। ডাব্লিউ ইজ ইকুয়াল কি জানি আমরা, বলো? হাফ ইন্টু, ওকে চলো তাহলে বসায় দাও, বসায় দাও। হাফ ডাব্লিউ ইজ ইকুয়াল 1/2 ইন্টু, বলো তো কত হবে? 1/2 ইন্টু কারা আছে, কে এক্স ইনিশিয়াল আছে, ফাইনাল আছে। এখন তো একটা মান নিলে হবে না, কয়টা মান নিতে হবে? এটাকেও নিতে হবে, এটাকেও নিতে হবে। তাহলে দুইটাকে কি করে দাও, যোগ করে দাও। ইনিশিয়াল কি শুধুমাত্র একটা গ্রাফ নির্দেশ করতেছে, নাকি দুইটা মিলে একটা গ্রাফ নির্দেশ করতেছে? প্রশ্নের মধ্যে 4 মিটার, আরো 4 মিটার সরণ ঘটাতে কথা আছে না? এটা কি বাদ দিলে হবে? তাহলে কে এক্স ইনিশিয়াল প্লাস কত হচ্ছে, কে এক্স ফাইনাল। তারপরে কি বলতো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা কত দেওয়া আছে আমাদের বলো? এই যে এই দুইটা কত কত দেওয়া, ফাইনাল থেকে এক্স ফাইনাল থেকে এক্স ইনিশিয়াল বাদ দিলে তুমি কি পাবা, মান পেয়ে যাবা। এইখান থেকে কেটাকে কমন নাও, গাধাগুলা কেটাকে কমন নিয়ে লিখে ফেলো। বুঝতেছো না? এই কেটাকে দ্রুত না কমন নাও, দ্রুত করো দ্রুত করো দ্রুত করো বাচ্চারা। হাফ ইন্টু কে ইন্টু এক্স ইনিশিয়াল প্লাস হচ্ছে এক্স এর ফাইনাল ইন্টু হচ্ছে এক্স ফাইনাল মাইনাস হচ্ছে এক্স এর ইনিশিয়াল। বাকি টুকু কি তোমরা পারবা না? বাকি টুকু কি তোমরা পারবা না? হ্যাঁ, এখান থেকে কি বের হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বের হবে। এই তো পারছো তোমরা, কে বলে তোমরা পারো না? তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো তো? ডব্লিউ ইজ ইকুয়াল হাফ ইন্টু কে ইন্টু, এটাকে আমরা লিখতে পারি এক্স ফাইনাল স্কয়ার মাইনাস হচ্ছে এক্স এর ইনিশিয়াল স্কয়ার। ব্যাস, কাজ শেষ, কাজ শেষ। যদি কাজ শেষ হয় তাহলে তুমি এখন কি করবা, মানগুলোকে বসাবা। তুমি কিসের কিসের মান জানো বলো তো? হাফ ইন্টু কে এর মান কত দেওয়া আছে, তাহলে হাফটা লিখতে হবে না, ডিরেক্ট তুমি 1000 লিখো। তাহলে 1000 ইন্টু তারপরে এক্স ফাইনালের মান কি দেওয়া আছে, হাফ ইন্টু ভেতরেরটা বলে ফেলো কত হয় বলো তো, 4 মিটার স্কয়ার। এক্স ফাইনালের মান কত, এক্স ফাইনালের মান কত, 4 মিটার। তাহলে 4 স্কয়ার মাইনাস কত হবে, 2 মিটার প্রসারিত আগে থেকে ছিল, তাহলে 2 স্কয়ার। দিস ইজ দাওয়ার ইকুয়েশন, দিস ইজ দাওয়ার ইকুয়েশন। অনেক ইজি না? অনেক সুন্দর একটা প্রশ্ন না? এগুলো পারবেন না করতে? আর ঋতু বুঝছেন? ঋতু ওকে 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 ওকে, স্বর্ণিলা বুঝছেন? শুরুই তো করলাম না, বলে তারা আরো আছে কিনা। সবাই লিখছেন, সবাই লিখছেন? পরীক্ষায় আসার মতন একটা অঙ্ক কিন্তু এটা, হ্যাঁ এটা পরীক্ষায় আসার মতন একটা অঙ্ক। অনেকে শুরুতেই দেখতে কি রে ভাই কেমনে কি করবো, এটা কেমনে কি করবো বুঝলেন না? যতগুলো টাইপ আসতে পারে আমরা বরাবর বলে আসতেছি, আমাদের এই ক্লাসগুলোতে আমরা এতগুলো ইউটিলিটি কভার করার চেষ্টা করি যতটুকু আপনার এক্সামে আসতে পারে।
আপনাদের এক্সামের খাতাগুলো দেখলে আপনারা বুঝবেন আপনারা কতটা, আপনাদের পড়াশোনাতে অনেক বেশি যত্নবান হতে হবে। এগুলো থাকবে হোমওয়ার্ক, কতটুকু সংকুচিত হবে, কতটুকু সংকুচিত হবে, এগুলো আমরা সূত্র পড়ছি না, প্রসারণ সংকোচনের। আসছে 23, ওকে, এগুলো কি ও আচ্ছা দেখে নেবেন। ওকে, স্প্রিং এর শক্তি দেখেন তো, 2 কেজি ভরের, সুন্দর একটা প্রশ্ন, বাহ অনেক সুন্দর একটা প্রশ্ন, আসলে সুন্দর। দেখো সত্যি কথা, স্প্রিং এর এই ম্যাথটা করে তুমি অনেক মজা পাবা, সত্যি কথা। অ্যাটেনশন দাও, ওই যে বলে না লুক এট মি, লুক এট মি, দেখো খেয়াল করো, 2 কেজি ভরের একটা পাথরকে, 2 কেজি ভরের একটা পাথরকে 30 মিটার উঁচু থেকে, আমরা তো 8টায় ক্লাস শেষ করে দিব, হ্যাঁ, 2 মিটার, 2 কেজি ভরের একটা, খেয়াল করো, 2 কেজি ভরের একটা পাথরকে 30 মিটার উঁচু থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। ওকে ফাইন। তারপরে বললো পাথরটি একটা স্প্রিং এর উপরে পড়লো। তারপরে দেখো কত সুন্দর, স্প্রিং এর ধ্রুবক এত, স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে, মানে ব্যাপারটা চিন্তা করতে পারছো, তুমি উপর থেকে একটা পাথর ফেলবা, পাথরটা তোমার স্প্রিং এর উপরে পড়বে, স্প্রিংটা ভূমিতে ছিল, পড়ার পর পাথরটা কতটুকু ছোট হয়ে যাবে, এটা বের করতে পারছো, সরি স্প্রিংটা কতটুকু ছোট হয়ে যাবে, এটা বের করতে পারছো, বুঝছো? পারবা না করতে? পারবা করতে? তো অবশ্যই পাথরটা স্প্রিং এ ধাক্কা খাওয়ার পর কি হবে, ভূমিতে চলে আসবে না? স্প্রিংটা কই, ভূমিতে না, দেখো চিত্রটা একটু ইমাজিন করো, চিত্রটা ইমাজিন করো, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কি একটা দূরত্ব, এটা হচ্ছে কি উচ্চতা, কতটুকু উচ্চতা, 30 মিটার, এতটুকু আমি ধরে নিলাম 30 মিটার, 30, একটা পাথর পড়ছে, এখন পাথর পড়ার পরে কতটুকু সংকুচিত হবে এটা জিজ্ঞাসা করছে, কতটুকু সংকুচিত হবে এটা তোমার জিজ্ঞাসা করছে। এখন এটা যখন পাথরটা স্প্রিং এর উপর পড়বে, এটা কি ভূমিতে চলে আসবে না? হয়ে আসবে, ভূমিতে চলে আসবে না, ভূমিতে চলে আসবে। ওকে, বুঝতেছেন আপনারা? দেখছেন কত সুন্দর সুন্দর কনসেপচুয়াল ম্যাথ গুলো করতেছেন আপনারা, এগুলো আপনারা কি বলবো আপনাদেরকে বলেন, এগুলো যদি আপনারা না পড়েন তাহলে হবে? করছেন, ভেরি গুড। দেখেন আমি আগে শেষ করি আমরা, দেখেন যখন পাথরটা উপরে ছিল, পাথরটার একটা কি ছিল বলেন তো, যখন পড়তেছে পাথরটা তখন তার কি হয়েছে, যখন পাথরটা স্প্রিং এর উপরে পড়লো তখন কি হয়ে গেছে, এটা বিভব শক্তি 0 হয়, স্প্রিং এর বিভব শক্তিতে রূপান্তর হয়ে গেছে না, কি হয়ে গেছে, স্প্রিং এর বিভব শক্তি হয়ে গেছে। তাহলে কনভার্টেশনটা দেখছেন আপনারা, একটু খেয়াল করছেন, প্রথমে ছিল কি বলেন তো, বিভব শক্তি, প্রথমে কি ছিল, বিভব শক্তি, বিভব শক্তি, তাহলে বিভব শক্তি থেকে হয়েছে কি গতি শক্তি, বুঝতেছেন? রেসপন্স করেন না কেন আপনারা? তাহলে গতি শক্তি থেকে আবার হয়েছে কি স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং এর বিভব শক্তি। দেখো ইপি ইজ ইকুয়াল, আমরা পাবো কি ই কে, ইপি মানে কি জানি আমরা, এম জি এইচ জানি, মিথিলার পিঙ্ক কালার নিলাম, এম জি এইচ সমান সমান গতিশক্তি মানে আমরা কি জানি বলতো, এমভি স্কয়ার বললে ফাটায় ফেলবো, কে এক্স স্কয়ার, দিস ইজ দা আওয়ার ফর্মুলা। তো এখন কি করবেন, ভ্যালু বসাবেন, ইকুয়েশনটা বের করবেন, পারবেন না সবাই? হ্যাঁ বলো, কোথায়, বলো 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 বলো, সুন্দর প্রশ্ন, বলো। আচ্ছা ওইটাতে এতে লিখছিলাম, আমি বলি তোমাকে, খেয়াল করো এখানে ইকুয়েশনটা দেখছো, প্রথমে ছিল কি বলতো বিভব শক্তি, তারপরে হয়েছে গতি শক্তি, আবার হয়ে গেছে কি বিভব শক্তি না, তাহলে আবার বিভব শক্তি ফিরে আসছি না, এই জন্য বুঝছেন? ওকে, খেয়াল করতে হবে, পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে। মিথিলা বুঝছো, তোমার আব্বুর কাছে গিয়ে বলবা এই ভিডিওটা দেখায়, স্যার বলছে আমি ক্লাসে মনোযোগ দিয়ে পড়ি না বাবা, এখন কি করা দরকার আমার বলেন তো, আমাকে কিছু পানিশমেন্ট দেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাকিটুকু পারবেন না করতে, কার মানটা বের করবেন বলেন তো স্যার? এক্স এর মানটা বের করবেন, এক্স এর মানটা বের করবেন, এক্স ইজ ইকুয়াল বাট, ঠিক আছে? ওকে, বাকিরা করে দেখবেন হয় কিনা, ঠিক আছে? ওকে ওকে, আছে, এটা থাকবে হোমওয়ার্ক, এটা থাকবে হোমওয়ার্ক, এটা থাকবে হোমওয়ার্ক, তারপর হচ্ছে স্প্রিং এর শক্তি, এটাও থাকবে কি হোমওয়ার্ক, এটাও থাকবে কি হোমওয়ার্ক, ঠিক আছে? লাস্ট টপিক ক্ষমতা এবং কর্মদক্ষতা, ছোট ছোট কিছু কথাবার্তা আছে এটার মধ্যে, একটু খেয়াল করে চলেন, আমরা চলেন কথা বলতে বলবো, খুব বেশি কিছু না, এটা অনেক ইজি পিজি একটা কনসেপ্ট, ভালো করে বুঝবেন। আমরা এফ বল প্রয়োগ করলে কি হয় আমাকে বলেন তো, একটা বস্তুর উপরে এফ বল প্রয়োগ করলাম, এফ পরিমাণ সরণ ঘটেছে, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি বলেন,
এফ পরিমাণ বল প্রয়োগ করলে এস পরিমাণ সরণ ঘটে, তাহলে সেটাকে আমরা বলতে পারি কি, আমাকে বলেন তো? ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এস, এটা আমরা আগে পড়ে আসছি না? পড়ে আসছি এটা। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল যদি এফ এস হয়, এখান থেকে আমি যদি আপনাকে আলাদা করে এস এর মানটাকে বের করতে বলি, আপনি তাহলে কি লিখবেন বলেন তো আমাকে? যদি আমি আপনাকে বলি সবই গেল, এই যে কাজটা যে সম্পন্ন হইলো, ওয়ার্ক ডান যে হইলো, এটা কি একটা সময়ে হয়েছে না? তাহলে এই ওয়ার্ক ডানটা কমপ্লিট করার জন্য কিসের প্রয়োজন হয়েছে? একটা সময়ের প্রয়োজন হয়েছে। সেই সময়টা কি বলেন তো? একক সময়। কি সময়? একক সময়। তাহলে একক সময়ে কতটুকু কাজ হয়েছে, এই ধরনের ম্যাথ যদি আপনাকে জিজ্ঞাসা করি, এই ধরনের প্রশ্ন যদি আপনাকে জিজ্ঞাসা করি, তাহলে আপনি উত্তরটা কি দিবেন? এই সমীকরণ থেকে দেখেন তো, বলতে পারেন কিনা? পারবেন না? আমরা পি কে কি দ্বারা প্রকাশ করি? পি মানে কি? পাওয়ার না ক্ষমতা না? আমরা পড়তেছি কি? ক্ষমতা। ক্ষমতা পড়তেছি না? ক্ষমতা কাকে বলে বলো? বলো P is equal কি হবে তাহলে বলো? আমার লাগবে পি, আমার লাগবে হচ্ছে পি, তাহলে পি ইজ ইকুয়াল, এখান থেকে কাজ করতে টি পরিমাণ সময় লাগতেছে, তাহলে আমি এখানে কি বলতে পারি বলো? ডব্লিউ মানে হচ্ছে এফ এস, আর লাগতেছে টি মানে ডব্লিউ বাই টি। কথা কি বুঝছেন? তাহলে এটা হচ্ছে আমার কিসের ফর্মুলা বলেন তো? এটা আমার কিসের ফর্মুলা? একক সময়ে ক্ষমতা, তাই না? একক সময়ে কি পরিমাণ কাজ হবে সেটাই একটা ভ্যালু আপনি বের করার জন্য কি করবেন? এটাকে ইউজ করবেন। ঠিক আছে, এটার এককগুলো জানেন আপনারা? এককগুলো বলেন তো আমাকে একটু। জুল সেকেন্ড ইনভার্স 1, জুল সেকেন্ড ইনভার্স 1, এর জন্য সেকেন্ড, আর হচ্ছে কি ওই পাওয়ারের পি এর জন্য কি আলটিমেটলি ক্ষমতার জন্য কি, বলের জন্য ক্ষমতার জন্য জুল, ক্ষমতার জন্য জুল। ওকে ফাইন। এখন এখান থেকে বোঝার যে ব্যাপারটা, আলাদা যে সিগনিফিকেন্সটা, কর্মদক্ষতা জিনিসটা কি, কর্মদক্ষতা জিনিসটা কি, এটা বোঝার জন্য আপনি এভাবে করে চিন্তা করেন। মনে করেন আপনার কাছে একটা মেশিন আছে, ঠিক আছে? একটা মেশিন আছে, ধরেন এটা হচ্ছে একটা মেশিন। এই মেশিনটাকে আপনি কি করতেছেন? এই মেশিনের উপর, এটা হচ্ছে একটা মেশিন, এটা কি একটা মেশিন। তো এই মেশিনটাতে আপনি কি কি করছেন? একটা ইনপুট দিয়েছেন। কি ইনপুট দিয়েছেন? একটা পি ইনপুট দিয়েছেন। কি পি বা ক্ষমতা আপনি কি করছেন? ইনপুট দিয়েছেন। একটা পি ইনপুট দিলে আপনি এখান থেকে কি পাবেন স্যার আমাকে বলেন তো? আউটপুট পাবেন অবশ্যই। একটা কি পাবেন? একটা ক্ষমতার আউটপুট পাবেন। বুঝতে পারছেন? একটা মেশিনের মধ্যে আপনি যখন কোনো কিছু ইনপুট দিবেন, তখন আপনি তাতে কি পাবেন বলেন তো? আউটপুট পাবেন একটা। এখন কোন মানটা বড় হবে, আউটপুট নাকি ইনপুট? বলেন তো দেখি। ইনপুটটা কি হবে? সবসময় বড় হবে। কেন? কারণ গত ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে থার্মোডাইনামিক্স এর একটা ল আছে, সেকেন্ড ল, 100% কোনো কিছু পাই না। তো 100% কোনো কিছু যদি না পাই, তাহলে আমরা কি ইনপুটের মানটা সবসময় বেশি হবে না? তাহলে আমরা কি লিখতে পারি? কি আউটপুট কি, সবাই কি বুঝছেন? এখন এটা তো হইলো আমার মেশিনের ক্ষেত্রে আমি আউটপুট আর ইনপুটের ব্যবহারটা আপনাকে দেখাইলাম, কোনটা রেঞ্জ কতটুকু হবে। এখন এফিসিয়েন্সিটা কি? এটার একটা কর্মদক্ষতা আছে না? ক্ষমতার একটা কর্মদক্ষতা আছে, এফিসিয়েন্সি আছে, এটাকে কি বলে? এফিসিয়েন্সি বলে। তো এফিসিয়েন্সিকে আমরা এটা দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? এটা দ্বারা প্রকাশ করি। তাহলে আমার এটাটা কি হবে বলেন তো? এটা ইজ ইকুয়াল কি হবে বলেন তো? এই যে এটা ইজ ইকুয়াল কি হবে? ক্ষমতাটা কিরকম হবে? এফিসিয়েন্সিটা কি হবে? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইনটু কি 100%, কি হবে? পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইজ ইকুয়াল ইনটু ইনটু 100%। এটার মাধ্যমে আমরা কি বের করি স্যার বলেন তো? এফিসিয়েন্সি বা ক্ষমতাকে নির্ণয় করি, কর্মদক্ষতাকে নির্ণয় করি। কাকে? এফিসিয়েন্সি। কে? এফিসিয়েন্সি। এফিসিয়েন্সিকে আমরা কি বলি? কর্মদক্ষতা বলি। তাহলে কর্মদক্ষতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটা দ্বারা প্রকাশ করা হয়। এটা আমরা কিভাবে বের করব? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইনটু 100%। এটা করলে আমরা কি পাবো বলেন তো? কর্মদক্ষতা পাবো। এখন এটার ইউনিটটা কি বলেন তো? ইউনিটটা কি? ইউনিটটা হচ্ছে 1 এইচপি। কি 1 এইচপি? কর্মদক্ষতা 1 এইচপি। এইচপি কে বলা হয় হর্স পাওয়ার। কি বলা হয়? হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। কি বলা হয়? অশ্ব ক্ষমতা। এখন 1 এইচপি সমান সমান কত ওয়াট বলতে পারবেন আপনারা? 746 ওয়াট। কত? 746 ওয়াট। তাহলে লিখে ফেলেন, এটার ইউনিট হচ্ছে কি 1 এইচপি। আর 1 এইচপি ইজ ইকুয়াল কি স্যার? 746 ওয়াট। 746 ওয়াট। ওকে, 1 এইচপি ইজ ইকুয়াল কত? 746 ওয়াট। এটা কি বলেন তো? এটা কি বলেন তো? ইউনিট। এটা কি? এটা ইউনিট। এটা কি?
ইউনিট। পরীক্ষার রেজাল্ট আমি এই জন্য তো ক্লাসে মনোযোগ করতে ডিপ্রেসড হয়ে গেছে। ওকে, এইচপি কে কি বলা হয়? হর্স পাওয়ার। হর্স পাওয়ার মানে কি? অশ্ব ক্ষমতা। হর্স পাওয়ারটা কি বলেন তো? অশ্ব ক্ষমতা। এতটুকুই ছিল এগুলো নিয়ে আলোচনা। চলেন তো দেখি পারি কিনা আমরা। প্রশ্নটা পড়ি আমরা, চলেন। ওকে, দেখেন 4.9 কিলোওয়াট। কিলোওয়াটটা কি বলেন তো? এটা কিসের মান? প্রশ্ন দেখি বলে ফেলা উচিত। এটা এর মান, এটা কার মান? কি এর মান, ক্ষমতাটা। ওকে, 4.9 কিলোওয়াটের একটা ইঞ্জিন 1000 লিটার পানি 1 মিনিটে দালানের ছাদে ট্যাঙ্কে উঠাইতে পারে। তারপরে বলছে ছাদের উচ্চতা নির্ণয় করো। 1 লিটার পানির ভর বলে দিছে 1 কেজি। ছাদের উচ্চতা বের করতে বলছে। ওকে, ছাদের উচ্চতা বের করতে পারবোই আমরা। আমার পি এর মানটা কত দেওয়া আছে স্যার বলো তো? কিলোওয়াটে আছে, ওয়াটে কনভার্ট করতে পারবো না। কিলোওয়াট কত? 4.9। তাহলে পি এটা হচ্ছে কি আমার পি এর মান। তাহলে এটা কি আমার পি। তাহলে পি ইজ ইকুয়াল কত দেওয়া আছে? 4.9 কিলোওয়াট। 4.9 কিলোওয়াট এটাকে আপনি কনভার্ট করলে কত হবে বলেন তো? আপনি ওয়াটে কনভার্ট করলে কত হবে? 4900 ওয়াট। আর কি লাগবে আপনার? আর কি বলছে? 1 মিনিটে ভর দেওয়া আছে একটা পানির। তাহলে এম এর মান কত দেওয়া আছে স্যার? এম ইজ ইকুয়াল কত দেওয়া আছে? 1 কেজি দেওয়া আছে। তারপরে কি বলছে? দালানের উচ্চতা বের করতে বলছে। দালানের উচ্চতা, এ ফোন দে, ফোন দিও না এখন। ওকে, দালানের উচ্চতা, দালানের উচ্চতা কত? এইচ, যেটা আমার বের করতে হবে, তাই না? এখন আমাকে বলেন তো ওয়ার্ক সম্পন্ন হয়েছে না? ভাই দেখেন তো, ওই 1000 লিটার পানি 1 মিনিটে দালানের ছাদের ট্যাঙ্কে উঠাইতে পারে। তো এটা কি একটা কাজ সম্পাদন হচ্ছে না? তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল, ছোট্টবেলায় পড়ে আসছো, এম জি এইচ। কোন ভ্যালুগুলো দেওয়া আছে? এম জি এইচ এর ভ্যালু দেওয়া আছে। এখন বসায় ফেলো, মানটাকে বের করো। বসাও, এম এর ভ্যালু কত দেওয়া আছে? হিসেব করে, একসাথে হিসেব করো। ক্যালকুলেট কত হয়? টোটাল মানটা বলো, টোটাল মানটা বলো কত হয়? 1000 ইন্টু 9.8 ইন্টু এইচ, তাই না? তাহলে কত? 9800। তাহলে কত? 9800 এইচ। 9800 তো এইচ। এবার আমার লাগবে, সবাই কি বুঝছেন? এবার আমার লাগবেটা কি? আমার এইচ এর মানটা একটু বের করতে হবে। এখন আমার ক্ষমতার একটা জিনিস দেওয়া আছে না? ক্ষমতাটাকে আমার ইউটিলাইজ করতে হবে না? ক্ষমতা আমরা কিভাবে ইউটিলাইজ করবো বলেন তো? আমরা একটু আগে পড়ে আসি, P is equal W by T। তাহলে বসায় দেন, অতএব P is equal W by T সমান সমান কত আসে ভ্যালুটা বলেন? W এর মান হচ্ছে 9800 ইন ডিভাইডেড বাই T এর মান কত দেওয়া আছে? 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। তাহলে এখানে H বসায় দেন, সমান সমান কত আসে বলেন? কত? সমান সমান 16 ওকে, এটা কার মান? এইচ এর মান। এখন এখান থেকে আপনি এইচটা বের করতে পারবেন না? বলেন তো এটা ইজ ইকুয়াল কি করবেন? ওই 4900টা লিখবেন। এটা ইজ ইকুয়াল 4901। এখান থেকে এইচ এর ভ্যালুটা বেশ করে বের করে ফেলবেন। দেখেন কত আসে ক্যালকুলেশন করে, টুক করে ফেলেন তো দেখি কত আসবে। করেন 30 পয়েন্ট। ওকে, স্যার কত রুট ব্যবহার করে। চল, কিরে ভাই, 1000 কেজি ভরের একটা বস্তুকে একটা ক্রেন দিয়ে সমবেগে এত উপরে ওঠানো হলো, কত উপরে ওঠানো হয়েছে বলা নাই কেন? কত মিনিটে উপরে অত বলা নাই, দাও করে ফেলো। হবে না মানে হবে। ট্রেনের ক্ষমতা নির্ণয় করতে বলছে। ট্রেনের ক্ষমতা সূত্র কি হবে বলো? কি কি দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে কত কেজি স্যার বলেন তো? এম ইজ ইকুয়াল কত দেওয়া আছে? 100 কেজি দেওয়া আছে, তাই না? এম ইজ ইকুয়াল কত দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে না? 100 কেজি ভর। 100 না 1000, 100 কেজি ভর। ওকে, আপনি সূত্র জানেন, এফ ইজ ইকুয়াল এম ইন্টু জি। বসায় ফেলেন, বাকিটুকু করে ফেলেন। কত হয় বলেন? 100 ইন্টু 9.8। 100 ইন্টু 9.8, দিস ইজ আওয়ার ইকুয়েশন। যা হবে তা ওইখান থেকে বের করতে ইকুয়েশন। বেগ বের করতে বললে কি করতেন? বেগ বের করতে বললে, ভি বের করতে বললে আলাদা করে বের করবেন। কিভাবে? দেওয়া আছে কত? দেওয়া আছে কত? 100 ডিভাইডেড বাই 2 ইন্টু 60। বুঝছেন? আর এটা ছিল কিসের মান আমার? ওই ট্রেনের ক্ষমতা। বুঝছেন সবাই? পারবেন না এগুলো? পারবেন এগুলো? লাস্ট টপিক। হ্যাঁ, আমার তো আর কোনো কাজ নাই। ওকে, ঠিক আছে, আমরা বাকিটুকু ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে করব। আসলে এই যে এভাবে করে আসলে আহ ওকে, ঠিক আছে। আচ্ছা আপনাদের, ঠিক আছে, আমরা হচ্ছে আজকে ক্লাস এখানে শেষ করছি। ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে আবার দেখা হবে। হ্যাঁ।
আবার দেখা না হইলেও হয়,